হ্যালো। হ্যাঁ, শান্তা। হ্যাঁ ভাই। রাইট। হ্যাঁ, এখন হুম। এখন বেটার। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়। ও আমার আসলে একটা হয়েছিল, তোমার ওই ডাউনলোড হচ্ছিল একটা জিনিস, তো ওই ও আচ্ছা। কয়েক মিনিট সময় লাগতেছিল এই জন্য। ওকে আরিফ ভাই, হ্যাঁ। একটা কাহিনী কাহিনী হইতেছে ফার্স্ট ক্লাসে হুম। যে হইতেছে টেস্ট প্ল্যান হ্যাঁ। করেছিলেন, ওইটার ভিডিও নাই। ভিডিও নাই মানে? ভিডিও নাই মানে ফার্স্ট ক্লাস আছে, আপনি যে 10 মিনিটের ব্রেক দিছিলেন, হ্যাঁ। ওই 10 মিনিটের ব্রেকের পর থেকে আর কিছু নাই। ও আচ্ছা। আমরা সেদিন এটার করি নাই পুরাটুক, পরে হইতেছে পরে যখন দেখছি ওইটা নাই, শুধু ওইটুকুই নেই লাস্টের টুক টেস্ট প্ল্যানের। আর এছাড়া পড়ার লেকচার আচ্ছা, পুরোটাই আছে। অসুবিধা না, আমি রিভিউ করবো না, কিন্তু আমি দেখি আমার যদি আগের কোনো ভিডিও থাকে আমি তোরা পাঠাবো না, বুঝছো? ওকে। ভিডিও থাকার কথা। ওকে। আচ্ছা, আমি দেখি আছে কিনা, বুঝছো, ভিডিও। হুম। আবার রিভিউ করবো না, অসুবিধা নাই। ওকে। 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 আমরা তো তোমার ওই দিন স্প্রিন্টের দ্বারা একটু বড় করে নি। তোমার এইগুলো আলাপ করছিলাম, রাইট? ডিফারেন্ট টাইপ অফ মিটিং। আমি হুম। মিটিং গুলো হুম। আলাপ করছিলাম। না না, মিটিং। মিটিং গুলো আলাপ করিনি। আচ্ছা, এখন এটা এই জন্যই তো অ্যাজাইল নিয়ে কথা বলছিলাম তো, রাইট? যে স্ক্রাম, রাইট? অ্যাজাইল, স্ক্রাম, ওয়াটারফল এগুলো কথা হয়েছে। ওকে, ওকে। এখন এই ভেরি স্পেসিফিক, এই যে তোমার টিম মেম্বারের কথা তো বলছিলাম না, কে থাকে না থাকে তাহলে। হুম। কোন টিম মেম্বার? হ্যাঁ, অ্যাজাইলের মিটিং গুলোতে মানে কে থাকে না থাকে এগুলো আলোচনা করছি। শুধু এই যে মিটিং গুলো আলাপ করি নাই তোমার, না এই যে মিটিং গুলো, রাইট? না, মিটিং গুলো আলাপ করে না। ওকে। তো এইটা এটা দেখো তোমার, এই মিটিং গুলা খুব ইম্পর্টেন্ট, এটা আলাপ করি। ওকে। তো হুম। এই যে ব্যাকগ্রাউন্ড গ্রুমিং অথবা রিফাইনমেন্ট মিটিং, দেখো ব্যাকগ্রাউন্ড গ্রুমিং, দেখতেছো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? হুম। 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 ব্যাকগ্রাউন্ড গ্রুমিং অথবা অনেক সময় রিফাইনমেন্ট মিটিংও বলে, বুঝছো? মানে এই মিটিং এর নামগুলা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রথমত হলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে তোমার, জিজ্ঞেস করে এরকম, এই যে আমরা তো স্প্রিং নিয়ে কথা বলতেছি, স্ক্রাম না? হুম। স্ক্রাম, স্প্রিং, রাইট, অ্যাজাইল। তো ও জিজ্ঞেস করতে পারে কি কি মিটিং থাকে, তুমি কি কি মিটিং অ্যাটেন্ড করো। তো তুমি অ্যাজাইলে কাজ করো, কি কি মিটিং অ্যাটেন্ড করো, বুঝছো? এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। অথবা অনেক সময় বলতে পারে যে তুমি অ্যাজাইলে কি কি মিটিং আছে, ওটাও বলতে পারে, বুঝছো না? আবার হুম। স্পেসিফিক করে বলতে পারে হোয়াট ইজ স্পিন রেট্রোস্পেক্টিভ মিটিং, বুঝছো না? এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানে এই অ্যাজাইলের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কেন? তোমার অ্যাজাইলটা মনে করো কোম্পানিতে একেবারে 90% কোম্পানি, 80% কোম্পানি ইউজ করে অ্যাজাইল, এই এই মেথোডলজি ইউজ করে। এই জন্য তারা জানতে চায় তোমার ভালো নলেজ আছে অ্যাজাইলের উপর, বুঝছো? ইটস ভেরি হুম। ইম্পর্টেন্ট। ঠিক আছে? হুম। তো এই জন্যই জিনিসগুলো খুব একটু ভালো করে বুঝতে হবে। দেখো, ব্যাকলগ গ্রুমিং অথবা রিফাইনমেন্ট মিটিং, ব্যাকলগ গ্রুমিং বা রিফাইনমেন্ট মিটিং, রাইট? এটাকে লাইক আই সেড, এটাকে অনেক সময় বলে ব্যাকলগ গ্রুমিং মিটিং বলে, অথবা রিফাইনমেন্ট মিটিং বলতে পারে। এখন এই ব্যাকলগ, দেখো ব্যাকলগ যদি শুধু এই কথাটা চিন্তা করো, ব্যাকলগ মানে হইলো আমি কি কি আমার কাজ করতে হবে, ব্যাকলগ হচ্ছে এই কথাটার মানে হলো, ব্যাকলগ কথাটা মানে হচ্ছে লিস্ট অফ থিংস দ্যাট আই নিড টু ডু, বুঝছো? এখনো করি নাই। বেসিক্যালি ব্যাকলগ কথাটার মানে ইন জেনারেল অর্থ হইলো যে আমার একটা লিস্ট আছে, যে এইসব লিস্ট থেকে আমার জিনিস কাজ করতে হবে, বুঝছো? এখনো করি নাই আর কি। কিন্তু জিনিসটা অর্গানাইজ ভাবে না। মনে করো সাপোজ জিনিসটা চিন্তা করো, মনে করো তোমার বাসায় আগামী 3 মাসে মনে করো তোমার থাক বসে আছে, তুমি শেষ করে আসো। মনে করো আগামী 3 মাসে মনে করো তোমার মিটিং হবে। আমি সরি কি বলে, আগামী 3 মাসে মনে করো তুমি ইয়া করবা, ওই দাওয়াত দিবা। মনে করো বিভিন্ন টাইপের লোক আসবে, রাইট? মনে করো একদিন পরি আসবে, একদিন আমরা যাবো, আরেকদিন মনে করো এটা আসবে, এরকম 4-5, মনে করো আগামী 2 মাসে তুমি প্ল্যান করছো যে এরকম বিভিন্ন টাইপের লোক আসবে। তো এখন
তোমার কিন্তু প্রিটি মাস সবার বাচ্চা আছে, সবার জন্য প্রিটি মাস টুকটাক গিফট কিনবা, রাইট? চিন্তা করো জিনিসটা, লজিক্যালি চিন্তা করো। কিন্তু তুমি মনে করো সবার আগে মনে করো নেক্সট উইকে আসবে পরি, রাইট? তখন কিন্তু তুমি আম, মনে করো মামুন আসবে তার পরের মাসে, তুমি মামুনের গিফটটা কিন্তু আগে কিনবা না, আগে কিনবা কার পরি, যেটা দরকার বেশি, রাইট? তাই না? এই জিনিসটা, এই কনসেপ্টটা মানে হইলো তোমার অনেকগুলা কাজ করতে হবে। মনে করো মামুনদের জন্য গিফট কিনতে হবে, জামাই মামুনদের জন্য গিফট কিনতে হবে, পরদের জন্য গিফট কিনতে হবে, আমাদের জন্য গিফট কিনতে হবে, কিন্তু অনেক কিছুই করতে হবে। এই যে লিস্টিংটা, ওটাকে বলা হয় ব্যাকলগ, বুঝছো? মানে তুমি কি কি কাজ করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, এটা একটা লিস্ট করা, লিস্ট। বুঝছি। কিন্তু তুমি কোনটা আগে করবা কোনটা পরে করবা, এইটাকে তোমার সিরিয়ালাইজ করে এই মিটিং এর মধ্যে, প্রায়োরিটাইজ করে, এটা বলে প্রায়োরিটাইজড, বুঝছো? প্রায়োরিটি দেয় আর কি, কোনটা মানে আগে করবো কোনটা পরে করবো। বুঝছি, প্রায়োরিটি ওয়াইজ কোনটা আগে কোনটা পরে করবো এটা। হ্যাঁ, জিনিসটা বুঝছো? মানে ব্যাকলগ গ্রুমিং মিটিংটা হলো ওই যে রিকোয়ারমেন্ট, মনে আছে আমরা পড়ছিলাম যে রিকোয়ারমেন্ট লিস্ট, যেটা রিকোয়ারমেন্ট, এইটা মানে রিকোয়ারমেন্টের লিস্ট থাকে তোমার। ব্যাকলগ গ্রুমিং হলো, মনে করো তোমার একটা অ্যাপ্লিকেশনে মনে করো 500 রিকোয়ারমেন্ট আছে, রাইট? 500 রিকোয়ারমেন্ট। এখন ওকে। অ্যাজাইলে আমরা করি কি, আমরা তো 2-3টা করে নেই, 2টা নেই করি, আবার 3টা নেই করি, আবার 4টা নেই করি, রাইট? কিন্তু তুমি কোন 2টা নিবা এটা তো ডেভেলপাররা জানে না, টেস্টাররা জানে না। এটা তো ডেভেলপার বা টেস্টারদের ডিসিশন না, কিন্তু বিজনেস পিপলদের ডিসিশন, যার সফটওয়্যার বানাবা। মনে করো তুমি মান্নান গ্রোসারির জন্য সফটওয়্যার বানাচ্ছো, রাইট? মান্নান গ্রোসারির লোকের তোমার বলতে হবে কোনটা আগে তার দরকার, তাই না? মনে করো 500 রিকোয়ারমেন্ট আছে, লিস্ট করছো, মনে আছে যে 500 মানে রিকোয়ারমেন্ট লিস্ট করে যে সাইন অফ করে, এদেরকে দেয়, তারা বলে ওকে এটাই ঠিক আছে। এখন আমার কথা হলো এটার মধ্যে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব, হাউ ডু আই নো? আই ডোন্ট নো। যার জন্য বানাচ্ছ তারাই কিন্তু জানে, তাই না? যে প্রোডাক্ট ওনার আছে না, এই প্রোডাক্ট ওনারের কাজ হলো এটা। প্রোডাক্ট ওনার মানে এই সেই প্রোডাক্টটা ওন করে, মানে এই যে সফটওয়্যারটা বানাচ্ছ তারা আন্ডার এটা হবে। এখন সে তোমারে বলবে কোনটা আগে কোনটা পরে বানাবা, জিনিসটা বুঝছো? কোনটা কিভাবে হবে, মানে কোনটা কিরকম, তার এক্সপেকটেশন কি, ওইটাও সে বলবে। তো এই যে ব্যাকলগ গ্রুমিং মিটারের কাজ হলো লিস্ট অফ দ্য টু রিফাইন টু প্রায়োরিটাইজ লিস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট, প্রায়োরিটাইজ লিস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট, কথাটা বুঝছো? এইটা একটা কাজ ব্যাকলগ গ্রুমিং। আর একটা হলো ডিসকাশন অলসো, বুঝছো? রিকোয়ারমেন্ট ডিসকাশন এন্ড, এটাও একবার লিখতে পারো, রিকোয়ারমেন্ট ডিসকাশন এন্ড প্রায়োরিটাইজ, এটা বুঝছো? রিকোয়ারমেন্ট ডিসকাশন এন্ড প্রায়োরিটাইজ, এটা বেসিক্যালি ব্যাকলগ গ্রুমিং এ করা হয়। রিকোয়ারমেন্ট ডিসকাশন এন্ড প্রায়োরিটাইজ। প্রায়োরিটাইজ মানে প্রায়োরিটাইজ যে কথাটা বুঝছো তো, মানে হলো কোনটা তুমি মনে করো পরের স্প্রিন্টে, মানে সিরিয়াল করা 1 2 3 4 5 ওরকম সিরিয়াল করে রাখলে, মনে করো তোমার 500 আছে, তুমি তো 500 করে একদিনে মিটিং এ করতে পারবে না। তখন তুমি মনে করো এখান থেকে মিটিং আলোচনা করে মনে করো 20টা রেডি করলা এই মিটিং এ, তারপরে মিটিং এ আরো 20টা, আরো 10টা, আরো 30টা, এরকম করে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে সবগুলাই প্রায়োরিটাইজ করতে হয় ইভেনচুয়ালি, কথাটা বুঝছো? মানে এই মিটিং এর কাজ হলো ডিসকাশন এন্ড প্রায়োরিটাইজ দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এবং এইটা কিন্তু হয়, দেখো এটা কিন্তু হয় ওই যে স্প্রিন্ট আমরা বলি না, 2 সপ্তাহ বা 1 সপ্তাহ, এটার যে কোনো একদিনে, মনে করো এটা কিন্তু সবসময় হইতে থাকে এই মিটিংটা, জিনিসটা বুঝছো? মনে করো একটা প্রজেক্ট চলবে মনে করো 1.5 বছর, দেখা যায় যে এই মিটিং হবে প্রথম দিক থেকে 6 মাস বা 9 মাস বা 1 বছর হয়ে থাকবে, কারণ এটা তো কন্টিনিউস থিং না, মিটিং হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা। মনে করো তুমি কয়টা আর রিকোয়ারমেন্ট প্রায়োরিটাইজ করতে পারবা বা ডিসকাশন করতে পারবা, জিনিসটা বুঝছো? এই জন্য এগুলো আগে প্রায়োরিটাইজ করতে হবে। ব্যাকলগ গ্রুমের কাজ হলো এটা প্রায়োরিটাইজ করা, ডিসকাশন এন্ড প্রায়োরিটাইজ, ঠিক আছে? এটা আর হলো স্প্রিন্ট প্ল্যানিং। স্প্রিন্ট প্ল্যানিং দেখো, স্প্রিন্ট মানে কি, একটা ওই যে টাইম ফ্রেম যেটা বলছিলাম, রাইট? শোনো, এই যে টার্মিনোলজি যেগুলো যেগুলো আমি বলি না এখন থেকে, কিন্তু মাস্ট তুমি সবগুলো রিভিউ করবা, কারণ এগুলা সো কানেক্টেড। তুমি যদি একটা বুঝো আর একটা না বুঝো, বা একটা মনে থাকে একটা না মনে থাকে, তাহলে ক্লাসের লেকচার গুলা বুঝবা না ঠিক মতো, যেটা বুঝছো? সুতরাং এই যে স্প্রিন্ট, স্প্রিন্ট মানে কি টাইম ফ্রেম না, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস, রাইট? এটা টাইম ফ্রেম স্প্রিন্ট। তো এখন স্প্রিন্ট প্ল্যানিং মিটিং যেটা হয়, স্প্রিন্ট প্ল্যানিং মানে কি, ওই স্প্রিন্টের মধ্যে আমরা কি করব, কথাটা বুঝছো? স্প্রিন্ট প্ল্যানিং মানে হলো ওই একটা টাইম ফ্রেম করব যেটার মধ্যে আমি কি কি কাজ শেষ করব ওটা প্ল্যান করব। মনে করো স্প্রিন্টটা মানে হলো 3 সপ্তাহ,
বা 4 সপ্তাহ বা 2 সপ্তাহ, রাইট? এটা হলো স্প্রিন্ট। মানে এই সপ্তাহের মধ্যে আমরা কি, এই 3 সপ্তাহের মধ্যে কি করব? মনে করো প্রথম আমরা ডিসাইড করলাম যে এই স্প্রিন্টটা হবে, সব পুরো টিম আর কি ডিসাইড করলো যে এই স্প্রিন্টটা হবে মনে করো 3 সপ্তাহ। ঠিক আছে, 3 সপ্তাহ হলো, ওকে ফাইন, 3 সপ্তাহ। তাহলে প্রথম হলো এই 3 সপ্তাহের মধ্যে আমরা কোন রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করবো। রিকোয়ারমেন্ট তো অনেক আছে, তা নিব 2টা 3টা 5টা রিকোয়ারমেন্ট নিব। রিকোয়ারমেন্ট নিব তোমার, তারপরে কে কোনটা কাজ করবে। মনে করো 2জন যদি ডেভেলপার থাকে, মনে করো 2জন বা 3জন ডেভেলপার আছে, তাহলে কোন ডেভেলপারে কোন রিকোয়ারমেন্টের উপর কাজ করবে। তারপর টেস্টার আছে বা 2জন বা 3জন বা 1জন বা 2জন, কোন টেস্টারে কি কাজ করবে। এদেরকে টাস্ক গুলা ভাগ করে দেওয়া হয়, টাস্ক ক্রিয়েট করা হয়। মনে করো তোমার তো একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট, রাইট? মনে করো একটা রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের কিন্তু তুমি চিন্তা করো কয়েকটা টাস্ক হইতে পারে। টাস্ক মানে এটার উপর কাজ করবে। মনে করো জিনিসটা বুঝছো, মনে রিকোয়ারমেন্ট মানে হলো অ্যাপ্লিকেশনে কি থাকবে, রাইট? অ্যাপ্লিকেশন, মনে করো একটা রিকোয়ারমেন্ট হলো, সাপোজ মনে করো যে ক্রিয়েট স্পেশাল প্রোফাইল, প্রোফাইল পেজ মানে পেশেন্টের নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু। ফাইন। তো এখন এটার জন্য মনে করো একজন আছে যে ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, যেগুলো ইউআই বলে, ইউজার ইন্টারফেস, মানে যেটা তুমি দেখতে পারো। ওটার একজনের ডেভেলপ করলে, একজন ডেভেলপার, একজন ব্যাক এন্ডে ডাটাবেসে। কারণ যখন তুমি এগুলো সেভ করবে তখন তো এক জায়গায় সেভ হয়ে থাকবে, রাইট? সেভ হয়ে থাকবে, এটা ডাটাবেসের কাজ। বুঝছো কোথায়? তো ওই ডাটাবেস যেমন করে একজন ডেভেলপার, 2জন ডেভেলপার, তাহলে একটা রিকোয়ারমেন্টে কাজ করতেছে 2জন ডেভেলপার। তাহলে তুমি এখানে দুইটা টাস্ক ক্রিয়েট করবা, একটা দিবা ডেভেলপার যে ফ্রন্ট এন্ড ক্রিয়েট করবে, আর একটা যে ব্যাক এন্ডে। আবার মনে করো টেস্টিং এ আসো, তা টেস্টিং এ মনে করো ফ্রন্ট এন্ড একজন টেস্ট করবে, ব্যাক এন্ড আর একজন টেস্ট করবে। তা ফ্রন্ট এন্ডে টেস্ট করার জন্য মনে করো একজন টেস্টার, তার একটা টাস্ক ক্রিয়েট করে দিবা। টাস্কে লেখা থাকবে যে টেস্ট দা ইউআই, টেস্ট দা ইউআই ফর দিস, মনে করো স্ক্রিন ফ্রি। আরেকজনের ব্যাক এন্ডের ডাটাবেজের টেস্টের জন্য আরেকজন টেস্টার, তখন আরেকটা টাস্ক ক্রিয়েট করবা। আমি বলতে চাচ্ছি যে একটা হলো রিকোয়ারমেন্ট আর একটা টাস্ক। টাস্ক মানে কাজ। তো এই রিকোয়ারমেন্ট আন্ডারে কি কি টাস্ক থাকবে ওগুলা তোমার তৈরি করতে হয়। কথাটা বুঝছো? এই টাস্ক গুলা তোমার এই ইয়ে কে করে, এগুলো হলো তোমার যেটা বলছো, এই টাস্ক গুলা তৈরি করা হয়। তাহলে প্রথম হলো রিকোয়ারমেন্ট, তোমরা আমরা কি নিবো এটা সিলেক্ট করা হইলো। তারপরে রিকোয়ারমেন্ট গুলা কে কে ডেভেলপ করবে এটার উপর টাস্ক তৈরি করে, এগুলো অ্যাসাইন করে। তারপরে তোমার টেস্টারদের জন্য টাস্ক তৈরি করে, এগুলো অ্যাসাইন করে। অ্যাসাইন করে কে? স্ক্রাম মাস্টার। বুঝছো? স্ক্রাম মাস্টার এগুলা করে। স্ক্রাম মাস্টারের কাজ কিন্তু এগুলাই করা, অন্য কিছু না। সে কিন্তু কোনো কাজ করে না, মানে প্রোডাক্টের উপর কোনো কাজ করে না, ডেভেলপমেন্ট বা টেস্টিং এসব করে। তার কাজ হলো সবকিছু অর্গানাইজ করা, ইয়া ঠিকঠাক করে দেওয়া, এগুলা করা আর কি। বুঝছো? তো সে ওটা ওর দিন আমরা করলাম কি, রিকোয়ারমেন্ট ডিসকাশন করা হলো, তারপরে টাস্ক ক্রিয়েট করে হলো, অ্যাসাইন করা হলো, তারপরে কোনটার কতক্ষণ লাগবে, প্রগ্রেস, এগুলা সব ইয়ে করা হয়। স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হলো, দেখো স্প্রিন্ট, তুমি মানে স্পেসিফিকলি জিনিসটা চিন্তা করো, স্প্রিন্ট প্ল্যানিং মিটিং মানে এই স্প্রিন্টের প্ল্যানিং করবো, অন্য কোনো স্প্রিন্টের না, কিন্তু শুধু এই স্প্রিন্টেরই। কথাটা বুঝছো? আর একটা ব্যাপার হলো স্প্রিন্টের কিন্তু নাম্বার থাকে। মনে করো একটা প্রজেক্ট চলবে মনে করো 1.5 বছর, রাইট? তখন শুরু হয় স্প্রিন্ট 0, স্প্রিন্ট 1, 2, 3, 4 এরকম করতে শুরু হয়। বুঝছো? স্প্রিন্টের একটা নাম্বার, মানে তাহলে তুমি ট্র্যাক করবা কেমনে কোন স্প্রিন্টে কি করছো, রাইট? এই জন্য স্প্রিন্টের নাম্বার থাকে, স্টার্টিং উইথ 0। বুঝছো? তো 0, তারপরে 1। মনে করো আমরা আজকে আসি মনে করো স্প্রিন্ট 3 তে। স্প্রিন্ট 3 মনে করো 2 সপ্তাহ, রাইট? 2 সপ্তাহ একটা মিটিং। তো 2 সপ্তাহ যদি একটা মিটিং থাকে, তাহলে এই 2 সপ্তাহে আমরা কোন কোন রিকোয়ারমেন্ট কভার করব, তারপরে টাস্ক তৈরি করব, কে কোনটা করবে, কথাটা বলছো, এগুলা নিয়ে আলোচনা করা হয় স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। স্প্রিন্ট প্ল্যানিং মিটিং সাধারণত কয়েক ঘন্টা হয়। বুঝছো? দিনের মনে করো শুরুতে 9টা 10টা থেকে শুরু হয়, কখনো 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়। এর বেশি ডিপেন্ড করে কতগুলো রিকোয়ারমেন্ট আছে। বুঝছো? বাট এটা কখনো একদিনের বেশি হয় না। মানে মনে করো অনেক কিছু ডিসকাশন করতে করতে দেরি হয়ে গেছে, তখন দেখবা যে সকালবেলা শুরু হইলো, বিকাল 4টা 5টা পর্যন্ত হইলো। দ্যাটস ইট। কালকে আবার স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হবে না, ডাজন্ট ম্যাটার, আজকে শেষ করতে হবে মাস্ট। কথাটা বুঝছো? স্প্রিন্ট প্ল্যানিং মিটিং ইউজুয়ালি বলবা যদি ইন্টারপ্রেটেশন 2-3 hours, sometimes 4-5 hours, but not more than that ইউজুয়ালি। বুঝছো? এই টুকটাক জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট জানা। কারণ কি জানো, এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এগুলোতে দে ট্রাই টু ক্যাচ ইউর আন্ডারস্ট্যান্ডিং। বুঝছো? এই জন্য তোমার খুবই ইম্পর্টেন্ট এই এই সিম্পল জিনিসগুলা বোঝা। তোমার এই যে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং কতক্ষণ হয়, কি আলোচনা করা হয়, মানে কারণ এগুলো তো রিয়েল জিনিস। বুঝছো না? তো স্প্রিন্ট প্ল্যানিং মিটিং বেসিক্যালি
তোমার বলবা যে few hours, usually few hours, sometimes like could be 4-5 hours. So in that meeting we discuss the requirement, then create the task, assign the task. Those are the things we discuss in this meeting basically. ঠিক আছে, তো স্প্রিন্ট প্ল্যানিং মিটিংটা হলো ও একবারে হয়, দেখছো লাগছে একবারে, মানে একবারে মানে কি একটা স্প্রিন্টে একবার। মনে করো এই স্প্রিন্টটা আমাদের স্প্রিন্ট নাম্বার 3, রাইট? স্প্রিন্ট নাম্বার 3 তোমার 3 সপ্তাহের স্প্রিন্ট, এটা মনে করো স্প্রিন্ট নাম্বার 4 মনে করো 2 সপ্তাহ, রাইট? তখন কিন্তু আবার ওইখানে ইয়া হবে, ওই আরেকটা স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। প্রতিটা স্প্রিন্টে কিন্তু স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হয়, বুঝছো? প্রতিটা স্প্রিন্টে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হয়। এটা মাস্ট, এটা অফকোর্স কোনো এটার ইয়া নাই আর কি, বুঝছো? করো এইটা। আর এই যে দেখো স্প্রিন্ট প্ল্যানিং মিটিং আর ডেইলি স্ক্রাম মিটিং বা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং বলে এটাকে, বুঝছো? ডেইলি স্ক্রাম বা ডেইলি স্ট্যান্ড আপ, ঠিক আছে? এখন ডেইলি স্ক্রাম বা ডেইলি স্ট্যান্ড আপ, এখন এটার মানে হলো এই যে প্রতিদিন তোমার মনে করো গতকালকে আমাদের স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হয়ে গেছে, রাইট? উই নো হোয়াট আর ডুইং, রাইট? এখন ডেইলি বেসিসে প্রতিদিন সকালবেলা মনে করো 9টা বা 9:30 বা 10টায় একটা মিটিং হয়, 10 থেকে 15 মিনিটের, বুঝছো? অ্যারাউন্ড 10 to 15 মিনিটস একটা মিটিং হবে। ওই মিটিং এর কাজটা কি, মিটিং এর পারপাসটা কি? মিটিং না হলো আমাদের সবাই যারা এই মিটিং এর মধ্যে প্রেজেন্ট, যারা কাজ করে, তারা বলবে, স্ক্রাম মাস্টার তো সব লক করে রাখে কি হচ্ছে না হচ্ছে প্রজেক্টের স্ট্যাটাস। তো আমরা সবাই স্ক্রাম মাস্টারকে বলবো যে আমি গতকালকে কি করছি কমপ্লিট করে ফেলছি গতকালকে, হোয়াট এভার আই ডিড গতকালকে কমপ্লিট, মানে হোয়াট এভার ওয়ার্ক আই পারফর্ম ইয়েস্টারডে এন্ড হোয়াট আই প্ল্যান টু ডু টুডে, বুঝছো? হোয়াট এভার আই পারফর্ম ইয়েস্টারডে and whatever I plan to do today. There's the two things I must have to say. বুঝছো? কেন? কারণ এটা হলো স্ক্রাম মাস্টার তোমার লক করে রাখে জিনিসটা, বুঝছো? whatever I did yesterday and what I plan to do today, এটা হলো তোমার বলবো। আরেকটা জিনিস বলবো, এটা অপশনাল, এটা হলো আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা আমি মেনশন করব। If I have any issue, I just mention here what is my issue, but I don't discuss the solution. It's very important to understand this part, Santa. I don't discuss the solution. So I'll just let the Scrum Master know if I have an issue, right? Any problem, any problem in issue. মনে করো সাপোজ মনে করো আমি বলবো যেরকম যে I wrote 5 test cases yesterday and some query for that to complete the test case. This is what I did yesterday, and today I'm going to finish the rest of the query that I need to do for this test case, and also planning to do query. মনে করো এরকম, forget about this query. মনে করো বললা যে yesterday I analyzed 2 requirements and then write 7 test cases. আমি বলতে চাচ্ছি মানে আমরা কি বলি আর কি রিয়েলি, মনে করো বলবা analyze 2 requirements yesterday, these are the 2 requirements, and write মনে করো 6 test cases yesterday. So that's it. And then today I'm going to create the test data for those test cases and planning to write few more test cases today. Okay, that's it. এটা বললা। আর একটা বলতে পারো যে মনে করো ইস্যু is optional, মনে করো I don't have access to staging environment. I don't have access to staging environment which I need in future, so I like to just let you know. এটা বুঝছো? এরকম আর কি, মানে what I did yesterday, what I'm going to do today, and then if I have any issue. এটা হলো ডেইলি স্ক্রাম মিটিং এর মানে ফরম্যাট, কথা বলছি। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ তোমার ডেইলি স্ক্রাম মিটিং, ঠিক আছে? আচ্ছা, we'll just let the Scrum Master know that if there is an issue, if there is an issue, otherwise we don't say. এখন এটা সবাই এটা বলে, যার যে কাজ করছে ইন্ডিভিজুয়ালি যারা মিটিং এ থাকে তাদের সবাই, মনে করো টেস্টার 2-3 জন বা একজন আছে, ডেভেলপার আছে, তারপরে যে বিজনেস অ্যানালিস্ট থাকে, রাইট? যারা থাকে, যারা ইয়াতে কাজ করে আর কি, তারা এটা বলে, বুঝছো? তো এইটা। আর স্প্রিন্ট রিভিউ অথবা ডিব্রিফ মিটিং, স্প্রিন্ট রিভিউ, ঠিক আছে? স্প্রিন্ট রিভিউ হলো মনে করে যে 3 সপ্তাহে আমরা কিছু কাজ করলাম, মনে করো সাপোজ, রাইট? উই ডিড সাম ওয়ার্ক ইন 3 উইকস, এবং সব একটা জিনিস মনে করো সবসময় স্প্রিন্টে এরকম ভাবে রিকোয়ারমেন্ট গুলা নেওয়া হয়
যে ওই পোর্শনটা মানে ওয়ার্কেবল, মানে কাজ করার মতো, মানে একটা কিছু করে। শুধু মনে করো তোমার ইউজার প্রোফাইল বললাম, ইউজার প্রোফাইলের কিন্তু অনেকগুলো পার্ট, রাইট? মনে করো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রাইট, ইমেল অ্যাড্রেস, ইজ এ লট অফ থিংস, সবগুলো মিলা কিন্তু ইউজার প্রোফাইল। তুমি কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট করবে না যে অর্ধেকটা করছো অর্ধেকটা করো নাই, কথাটা হচ্ছে এরকম না, কিন্তু ফুল পোর্শন। তো এখন এই যে স্প্রিন্ট রিভিউ বা ডিব্রিফ মিটিং এর কাজ হইলো তোমার whatever we did in these 3 weeks. আর একটা স্প্রিন্ট রিভিউ মিটিং হয় ইউজুয়ালি দ্য লাস্ট ডে অফ দ্য স্প্রিন্ট, লাস্ট ডে অফ দ্য স্প্রিন্ট। ওকে, it happens last day of the sprint. স্প্রিন্ট ডিব্রিফ মিটিং এ যেটা করা হয় সেটা হলো তোমার মনে করো আমরা এই যে গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মানে এই স্প্রিন্টের মধ্যে যা কমপ্লিট করলাম, এই জিনিসটা আমরা তোমার ইয়েকে তোমার ওই ক্লায়েন্টকে দেখাই, যে যার জন্য সফটওয়্যারটা বানাচ্ছ, যে প্রোডাক্ট ওনার, যে স্টেক হোল্ডার, যে তারা আসে মিটিং এর মধ্যে, বুঝছো? তারা আসে দেখে আমরা কি করলাম এই কয়দিন, বুঝছো? দে ওয়ান্ট টু সি, উই ওয়ান্ট টু শো দ্যাট। এখন শো এর পারপাসটা হলো বেসিক্যালি কি, এই যে তোমার যদি কোনো প্রবলেম, তারা যদি কোনো কিছু লাইক না করে, মনে করো তারা মনে করলো না এটা ঠিক হয় নাই বা এটা চেঞ্জ করা দরকার, তখন আমাদেরকে বললে আমরা এটা চেঞ্জ করে দিই, কথাটা বুঝছো? না, এটার মেন ইয়াটা হইলো তোমার ওই চেঞ্জ করে দেওয়া, মানে কি বলি, চেঞ্জ করে দেওয়া মানে যদি কাস্টমাররা কোনো কিছু পছন্দ না করে, ঠিক আছে? বুঝছি বুঝছি। ওকে, তো বেসিক্যালি তোমার স্প্রিন্ট রিভিউ মিটিং হলো উই show to the client, to the stakeholder whatever we did. রিভিউটা করা, যে লাস্টের কয়েক সপ্তাহে যা যা কাজ করা হয়েছে ক্লায়েন্টকে এনে একটা মিটিং করা, যে এই করা হয়েছে, show করা যে আমরা কি করলাম না করলাম, এগুলো ঠিক আছে কিনা, এটা। আর স্প্রিন্ট দেখো, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ দেখো, হ্যাঁ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, হ্যাঁ, এটার মানে হলো তোমার মনে করো, দেখেনি হাই শান্তা, উঠছিস ঘুম থেকে? হ্যাঁ তোর জন্যই তো উঠতে হলো, না রে আগেই উঠতাম সকালবেলা একটু আমি একবার মনে করলাম আজকে উঠতে পারবো না, কালকে কফ সিরাপ খাইছি তো, ওনারা বলে শুয়েছি বাই চান্স উঠতে না পারলে আরেকবার একটা কল দিয়ে 9টার সময়, পরে দেখি না উঠতে পারছি। থাকতে আরে আসলে হচ্ছে ডিস্টার্ব করলে দিও, আমার বিছানাটা গোছাই দিই। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমি লিডারশিপ হ্যালো ইয়ে, হ্যাঁ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এখন দেখো এই জিনিসটা হয় কি, স্প্রিন্টে যে কাজ করে নর্মালি আর কি, মনে করো তুমি চিন্তা করো 3 সপ্তাহের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু শেষ করতে হবে, লট অফ থিং আমরা কাজ করি, তখন হয় কি কনস্ট্যান্টলি সবার সাথে কমিউনিকেট করতে হয়। মনে করো ডেভেলপার করতেছে, করার সাথে সাথে আমাদেরকে বলে এটা রেডি টেস্ট করার জন্য, আমরা টেস্ট করি, টেস্ট কেস লিখে আবার টেস্ট করি, কোনো প্রবলেম থাকলে রাইট উইথ দ্য ডিফেক্ট ওপেন করি, বলি যেটা ঠিক করো। মানে পুরো জিনিসটা কিন্তু 3 সপ্তাহ 2 সপ্তাহ বা 5 সপ্তাহের মধ্যে শেষ করতে হয়, বুঝছো? স্প্রিন্ট যে কদিন থাকে পুরো জিনিসটা সাইকেল মানে কি, ডেভেলপার বানাবে, সাইকেল মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করি, বুঝি, তারপরে তোমার ডেভেলপারে বানাই, আমরা টেস্ট কেস লিখি, আবার যখন ডেভেলপার কমপ্লিট করে ফেলে আমরা টেস্ট করি, টেস্ট করে যখন সমস্যা থাকে ডিফেক্ট ওপেন করি, তারা ওটা ফিক্স করে আমরা আবার টেস্ট করি, রাইট? আবার সমস্যা থাকলে আবার ডিফেক্ট ওপেন করি, ডু সো মেনি থিংস গোয়িং অন। তখন হয় কি, যে সো মেনি ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেশনের কারণে অনেক সময় মনে হয় দূর এটা আমরা ঠিক করি না, ওইটা ভুল হইছে, ইজ এ মেস কাইন্ড অফ থিং, আমরা অনেক সময় দূর ইজ এ মেসড আপ থিং। তো এই জন্য এই রেট্রোস্পেক্টিভ মিটিং এ ডিসকাস করা হয় যে হোয়াট উই ডিড গুড, তো হোয়াট উই ডিড গুড, হোয়াট উই ডিড গুড। এখন কথা বলি না খালামণি, কথা বলি না, আমরা আজকে ফেস টাইমে কথা বলবো, ওকে? এখন রেট্রোস্পেক্টিভ মিটিং হলো তোমার আমরা হোয়াট এভার উই ডিড গুড
in this last sprint, I mean 3 weeks or 4 weeks, whatever. হুম, We did good and whatever we need to improve. কথাটা বলছে এই দুটো জিনিস, whatever we did good, let's keep doing it. Whatever we need to improve, let's change it. whatever we did good, We're gonna keep doing it. যেটা ভালো করছি যে প্রসেসটা, ডিড গুড মানে কি প্রসেস না, যেভাবে আমরা কমিউনিকেশন করি বা যা করি, whatever we have been doing good, let's keep doing it, that's fine. But whatever we did not do good, let's change it. বুঝছি। কথাটা বুঝছো? এখন এই রাইট হিয়ার অনেক সময় জিজ্ঞেস করে what you did say on your last sprint, কথাটা বুঝছো? জাস্ট মনে করো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে স্প্রিন্টে সন্ধ্যা তুমি যে ক্লাসগুলো রেকর্ড করার পারপাসটা কিন্তু শুধু একবার দেখো না, তুমি কিন্তু কয়েকবার রিভিউ কইরা নোট নিও, বুঝছো? ইটস ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্ট গুলা নোট নিয়ে আমি নোট নেই, আসলে একবারে হয় না, আসলে হয় না। একবারে হবে না, কারণ হলো এই কনসেপ্ট গুলা দেখা যেতে ভিডিও না চাকে না, এখন চা দিও না। নিচে দুধ পরে গেছে, ওই যে গরম করে দেয়, উপরের দিয়ে করে দেয়, ও মাথা লাগে বলেছিল তো, না দিয়ে উঠছে না, পরে আমার মনে করছে রাইট ওইটা একটা ফিনিশ দিয়ে দেখা যাচ্ছে, পুরাটা দিয়ে দেখা যায় না তো, আমি জানা দিয়েছিলাম তো নজরে উঠছে তো পরে। ওকে, তোমার শোনো এখানে রেট্রোস্পেক্টিভে মা মনে ঘুমাচ্ছে, দরজাটা বন্ধ করে উঠে পড়ছে ইয়ে শান্তা। ওই রেট্রোস্পেক্টিভ মিটিং এ মনে করো হয়েছে কি, আমাদের কিন্তু যেহেতু মনে করো তুমি ক্লাস নিয়ে করতেছো, ইন্টারভিউ দিবা, এরকম কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি করে ইন্ডিয়ানরা, বুঝছো? অনেক বেশি করে। মনে করো আমাদের যদি মার্কেটে বেরোয় 10 জন, এদের বেরোয় 1 জন, 100 জন, দে আর সো মেনি পিপল, রাইট? তো যে বলে না চোরের মন পুলিশ পুলিশ, তো ইন্ডিয়ানরা তো দে আর ডুইং ইট না। তো যারা মানে 2 নম্বরই করে তাদের সবার কিন্তু 2 নম্বর মনে হয়, কথাটা বুঝছো? এই জন্য দে সাসপেক্ট, মনে করো যদি কেউ ইন্টারভিউ ইন্ডিয়ান পিপল নেয় তাহলে দে সাসপেক্ট এভরিবডি, বুঝছো? কারণ দে ইটসেলফ 2 নম্বর তো, বুঝছো না? এই জন্য দে সাসপেক্ট এভরিবডি। এই জন্য তাদের সবসময় মেন্টালি মোটিভেট থাকে যে বের করা এই লোকটা জেনুইন কি জেনুইন না, মানে কতটুকু জানে এর চাইতে বেশি এরা প্রায়োরিটি দেয় কি জেনুইন না। কারণ এরা জানে যদি জেনুইন থাকে তাহলে যদি কিছু নাও পারে হি ক্যান ম্যানেজ, বুঝছো? এক্সপিরিয়েন্স থাকে, দ্যাটস দেয়ার মাইন্ড, বুঝছো না? তো আমি প্রায় ইন্টারভিউ দেই, তো তোমার এমনিতে ইন্টারভিউ দেই জাস্ট ফর টু এক্সপিরিয়েন্স। তো এরকম দেখি ইন্টারভিউতে প্রশ্ন করে কিছু ভেরি মনে করো খুব ইন ডিটেলস ওয়ার্ক রিলেটেড আর কি, বুঝছো? জাস্ট টু ফাইন্ড আউট আই রিয়েলি ওয়ার্ক অর নট। এই জন্য তুমি যদি শুধু ডেফিনেশন মুখস্থ করো বা জাস্ট একটু বুঝে যাও তাহলে হবে না, ডিটেলস জিনিসটা কনসেপ্টটা খুব ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি যখন বলি হয়তো তখন সব পুরোটা ক্যাচ করতে পারবো না, আমার পরে রিভিউ দিয়ে এগুলো ভালো করে নোট লেখা বা আমারে প্রশ্ন করবা তখন আর কি। হোয়াট আই মিন, দ্য রিভিউ দেওয়ার সুবিধা হলো ইউ উইল হ্যাভ কোশ্চেন অন দ্যাট টাইম, তখন আমার এটা জিজ্ঞেস করবা। এখন রেট্রোস্পেক্টিভ মিটিং এ তুমি বললা রেট্রোস্পেক্টিভ মিটিং অ্যাকচুয়ালি উই ডিসকাস হোয়াট উই ডিড গুড and we want to keep doing it, and whatever we didn't do good we need to improve it, so we talk, we discuss how we can improve it. জিনিসটা বুঝছো? It's not whatever we did not do good, let's change it. It's not only that, how we can change it we also discuss what we need to do to improve. ঠিক আছে? এখন রাইট হয়ে সে তোমার কিন্তু প্রশ্ন করতে পারে when was your last retrospective meeting and what you guys discuss, কথাটা বুঝছো? যেটা খেয়াল করো রাইট ওয়েতে কিন্তু সে ক্যান আস্ক লাইক দ্যাট। এখন রেট্রোস্পেক্টিভ মিটিং কিন্তু প্রতিটা স্প্রিন্টের পর একবার করে হয় না, বুঝছো? এটা একটা অপশনাল মিটিং, বুঝছো? কারণ এই যে প্রতিটা স্প্রিন্টের পরে ডিসকাস করে কোনো মানে হয় না। তো হয় কি, মনে করো এভরি ফিউ স্প্রিন্ট আমরা করি, 4-5টা স্প্রিন্ট হয়ে গেল, দেন উই ডিসকাস, বুঝছো? ইনিশিয়ালি মনে করো একটা স্প্রিন্ট পরে আমরা করলাম, ইনিশিয়ালি আফটার ফার্স্ট স্প্রিন্ট সেকেন্ড স্প্রিন্ট উই ডু, তারপরে মনে করে 4-5টা স্প্রিন্ট পরে 5-6টা স্প্রিন্ট পরে পরে করা হয়, মনে করে এভরি 2 মান্থ ওয়ান্স বা 3 মান্থ ওয়ান্স, এরকম আর কি। এটা বুঝছো? এরকম বলবো যে রেট্রোস্পেক্টিভ মিনিমাম ইনিশিয়ালি when we start our project, initially we did like after first sprint second sprint we did, and then was every 4-5 sprint we did. বলবা যদি when was the last sprint, বলবা যে couple month ago we had but 3 month ago, এরকম বলবা যে couple month ago sprint, তখন what you discuss, বুঝছো না? তখন এই জন্য অনেক সময়
বলতে পারে যে দেখো we used to communicate like we used to communicate with the developer uh, for any bug related things through email বুঝছো মানে আমরা basically হলো কি if we have any bug we used to communicate with the developer with through an email we open the bug in a bug tool in QC যেটা আমি পরে পড়াবো এটা তখন বুঝবা um, but we still used to communicate with email to our developer but that was creating a problem because we have a bug in one place and then we are communicating back in an email so he was creating a duplicate like communication thread in a bug tracking tool we have bug information and we also have information in our email so it is creating a problem because down the road we don't know what is the end result of this bug we did not actually log those communication in our bug tracking tool so we decided we need to stop doing it মানে কনসেপ্টটা হলো আমরা বাগ যখন বললাম না বাগ ওপেন করি বাগ ওপেন করে একটা টুল আছে তো ওইখানে সব কমিউনিকেশন করতে হয় ডেভেলপাররা কিছু ওইখানেই বলে মনে করো ডেভেলপার তোমার কিছু বলবে তুমি বাগ ওপেন করছো তোমার কিছু বলবে সে তোমার ফোন বা ইমেল করবে না সে ওইখানে লিখবে তখন তোমার কাছে অটোমেটিকলি ইমেল আসবে আবার তুমি যদি ওখানে কিছু লেখো ডেভেলপার কাছে অটোমেটিক ইনফরমেশন যাবে দিস ইজ হাউ দ্য নর্মাল ফর্ম কিন্তু হয় কি ইন অ্যাজাইল ইটস লাইক সো কনডেন্স ওয়ার্ক লাইক তো আমরা সবসময় অনেক সময় মানে মনে করে ডেভেলপার ডেস্কে যাই রাইট দেওয়ার ইন ফ্রন্ট এক্সপ্লেন করি অথবা ফোন করি অথবা পিং করি মানে চ্যাট করি আর কি অথবা ইমেল করি সো দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম কারণ বাগের যেসব ইনফরমেশন গুলো আমরা মুখে মুখে কথা বলতেছি ইমেলে এগুলো তো লগ হচ্ছে না ইনফরমেশনে সো 2 মাস পরে যদি তুমি জানতে চাও ওই বাগের অবস্থা কি তখন তো ভুলে যাবা তুমি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন আই ফরগট তাই না তো এই জিনিসগুলো আমি জাস্ট বলে রাখলাম এখন তোমার একটু ডিটেলসে যখন আমরা যে বাগটা করবো তখন জিনিসটা তোমার একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে হোয়াট আই এম ট্রাইং টু সে বুঝছো তো এই যে 5টা মিটিং দেখো ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝছো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এইগুলা তোমার ইন্টারভিউর জন্য এবং কাজের জন্য বুঝছো তুমি একটু রিভিউ করো তারপর যেগুলো বুঝবো না আবার উইল ডিসকাস ওকে ওকে দেখো আর ভাই এই জিনিসগুলো এই স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভের ভিতরে যেটা রাইট হ্যাঁ এই যে কোনটা এই যেটা এইগুলা যে আছে আমার এখানে বলো তো আমি নিচে আসি এই যে এইগুলা ডেসক্রিপশন আর একটু নিচে নিচে যান নিচে হ্যাঁ এই হ্যাঁ ডেসক্রিপশনটা যে এইটা না না স্প্রিন্ট হ্যাঁ 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 এগুলো তো সেম কাহিনী রাইট যা যা বললেন হ্যাঁ 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 এগুলা জাস্ট আমি মনে করি একটা ডেসক্রিপশন দিচ্ছি আর কি এখানে মানে প্রোডাক্ট ব্যাকলগটা কি বুঝছো প্রোডাক্ট ব্যাকলগ কি মানে কি কথাটা বুঝছো না এটা জাস্ট একটা ডেসক্রিপশন দেওয়া আর কি তোমার মানে এগুলা কি কোনটা আর যে রেট্রোস্পেক্টিভটা এটা কিন্তু সরি এটা মনে তুমি কনফিউশন হইছো এটা এটার পার্ট বুঝছো এইগুলা কিন্তু কোনোটার পার্ট না এগুলা কোনোটার পার্ট না এই যে এই কথাটা হইলো তোমার রেট্রোস্পেক্টিভ মিটিং দেখো কি মানে ডিসকাস অ্যাবাউট অ্যাওয়ারনেস এন্ড অ্যাডাপ্টেশন বুঝছো মানে এটা হলো তোমার মানে আমরা যে জিনিসগুলা করতেছি ঠিক মতো করবো আর যেগুলা মনে করো মানে করতে ভালো হচ্ছে না ওগুলা ঠিক করা আর কি বুঝছো না অ্যাডাপ্টেশন মানে কিপ ডুইং ইট হোয়াট এভার ইট ইজ আর অ্যাওয়ারনেস মানে হলো হোয়াট এভার প্রবলেম উই হ্যাভ লেটস ফিক্স ইট আর এগুলো হলো একটা কিছু কিওয়ার্ড টার্মের আর কি তোমার বর্ণনা দেওয়া আর কিছু না ওকে ও শান্তা আচ্ছা শোনো উইকেন্ডে আমি যদি উইকডেজে তোমারে পড়াই বুঝছো মনে করো তাহলে কি অসুবিধা উইকডেজে উইকডেজ কি বলেন
কখন পড়াবেন? যখন ইয়া হয় তোমার, যদি যখন আমার তো উইকডেজে বেসিক্যালি মানডে টু ফ্রাইডে এভরিডে ফ্রি না, তো তোমার যে সুবিধা ওইরকম কেন বলতেছি জানো, কারণ উইকেন্ডে আই ডোন্ট ওয়ান্ট, মানে যে কারণে বলতে যাচ্ছি টাইমটা, আই ডোন্ট ওয়ান্ট মিস এনি ক্লাস, বুঝছো। এখন উইকেন্ডে দেখা যায় প্রায় এই কিছু না কিছু লেগে থাকে। মনে করো ওই যে নেক্সট উইকেন্ডে আসতেছে সাইমার এক কাজিন কানাডা থেকে, বুঝছো। ওইটাই, আরে ভাই আপনার যখন ওরকম কিছু হবে হ্যাঁ আপনি আমার বলবেন, আমি উইকডেজে ক্লাস করব। হ্যাঁ, ওইটাই বলতেছি, কারণ দেখা যাবে এরা তো আসবে, যে মনে করো উইকেন্ডে এদেরকে বাড়ি যাইতে হবে, সকালে উঠে তো এদের সাথে আই নো, আই নো। করতে পারবো না। আপনার, আরে ভাই আপনি আপনার মতো টাইম মতো আপনি আমারে বলবেন যে এই সপ্তাহে আমি উইকেন্ডে ক্লাস করাতে পারবো না, আমি তোমার উইকডেজে করাবো। আমার যেদিন ছুটি থাকে না সেদিন আমি তো প্রত্যেক মাসেই। হ্যাঁ, মনিরের এমনিতে থাকে কোন দিন? কোনো ঠিক নাই, উল্টা পাল্টা সব। ও আচ্ছা, কালকে যেরকম ছুটি নিতে চাইছে আমি বলছি কালকে ছুটি নিয়েন না, মানডেতে ছুটি নেন, অথবা মানে ডিপেন্ড, উনার তো কোনো বাধা ধরা নাই, উনি মাঝে মাঝে মানডেতে করে, মাঝে মাঝে থার্সডেতে, মাঝে মাঝে ইসেতে। আপনি যে সপ্তাহে করবেন, যে সপ্তাহে যে কিছুতে করবেন ওই সপ্তাহে উনি ছুটি করবো না, ওই দিন পরে অন্য কোনো দিন ছুটি না করবো না, আপনি। সে তো আর প্রতিদিন ছুটি করে না, যেদিন ছুটি করলো অন্যদিন পরে এলাম, কথাটা বুঝছো? ওইটাই বলতেছি যে আপনি যেদিন আপনার সুবিধা মতো। আরে ভাই আমার কোনো সুবিধা নাই। মনে করো হয় কি, আমি তোমাকে বলি, স্যাটারডে সানডে না করে যদি করি, মনে করো শর্টার ক্লাস নিলাম, দরকার হয় বেশি সময়, হোয়াট এভার। মনে করো আমি হচ্ছে কি মানডে টু ফ্রাইডে বেস মাস ফ্রি, সোজা কথা। সো আমার কোনো অসুবিধা নাই, মনে আপনি করো আপনার মতো করে করেন। আহ, মনে করো যদি মানডেতে করাই, মানডেতে করাইলাম, আর যদি থার্সডেতে করাই, তাহলে তোমার একটু গ্যাপ হইলো, মাঝখানে পড়তে পারলাম নাকি। ওকে, ওকে, মানডে ছুটি আমার করেছি, কোনো অসুবিধা নেই। মানডে থার্সডে এক একবার এক এক সময়। আর মানে ধরেন ওনার কোনো ঠিক নাই, উনি মাঝে মাঝে মানডে করতেছে, মাঝে মাঝে থার্সডে করে, ওনার কাজে হচ্ছে। মানডে ওয়েডনেসডে করো, মাঝখানে একদিন গ্যাপ, ওকে, মানডে ওয়েডনেসডে। ওকে, ওকে, ওকে। মানডে ওয়েডনেসডে করো, তাহলে তোমার মানডেতে পড়লাম, তোমার মানডেতে পড়ার ক্লাস, টুইসডে সারাদিন সময়, ওয়েডনেসডেতে সারাদিন সময়, দুদিন সময় পেলা ফুল। ধরেন ধরেন আর অনেক সময় থাকে যে ওয়াফিরের ডাক্তার আছে ওগুলা ওই তোমরা উইকে, তুমি আমরা বললা, তোমার অন্যদিন সেদিন বললাম। সেদিন হ্যাঁ সেদিন ধরেন তখন উনি সারাটা দিন ছুটি নিয়ে নেয় ওই দিন। বুঝছে না না, ওইগুলা আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড টাইম, তারপরে তোমার যখন ওইসব দাওয়াত থাকবে, দাওয়াত থাকবে, টেস্ট থাকবে, তখন তো চেঞ্জ করা হবে। কারণ হচ্ছে কি, আমি তোমার এই জিনিসটা লেন্দি করলে তোমার ইয়ে হয়ে যাবে, মানে ইউ লুজ ইন্টারেস্ট, দেখা যায় প্রতি উইকেন্ডে, বুঝছো প্রবলেম। আমি ওইটাই বলছি, আরে ভাই, আপনার উইকেন্ডে যদি প্রবলেম থাকে আমি উইকডেজে পড়লাম, আপনি যদি উইকেন্ডে আপনি আবার ফ্রি থাকেন আমার উইকেন্ডে পড়লাম, আমার কোনো অসুবিধা নাই। গত উইকেন্ডে এই যে মামুন মনে করো বলতেছিল কি কোথায় যাবে বেরিয়ে, আমি বললাম না, কারণ এই যে ফ্রি থাকে তো, মনে করো আমি বললাম যে না, আমার তো ওই যে আমি আরিফ আপনার বলতেছিলাম যে অনেক সময় আপনাদের ভ্যাকেশন প্ল্যান হতে পারে, আপনি আমার বললে হলো যে শান্তি উইকেন্ডে পড়াবো না, আমি উইকডেজে পড়াবো, শেষ। না। ওই যে হয় কি, প্ল্যান তোমার যাই থাকুক, যখনই থাকুক, উইকেন্ডে ছাড়া থাকবে না বেসিক্যালি, বুঝছো। এই জন্য উইকেন্ডে সবসময় একটা না একটা প্রবলেম লেগে থাকবে। এই জন্য সাইমার সাথে কথা বলছিলাম যে তাহলে আমি উইকডেজে পড়াই, কারণ তাহলে আর মানে ক্লাস মিস হবে না আর কি, বুঝছো। দ্যাটস দা। আমার তাহলে আপাতত রাখা হইলো মানডে ওয়েডনেসডে স্ট্যান্ডার্ড, তারপরে তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যখনই থাকবে তুমি বলো, মনে করো ওয়েডনেসডে অ্যাপয়েন্টমেন্ট থাকলে হয় টুইসডে পড়ালাম বা থার্সডে পড়ালাম, থার্সডে বুঝছো। প্রবলেম, মানডে অথবা থাকলে টুইসডে, মানডেতে প্রবলেম থাকলে টিউসডে বা হ্যাঁ, ওইভাবে করে নিব না, মনে অসুবিধা করো নাই আরিফ ভাই। তোমার 8টার সময় টাইমে করো, হ্যাঁ। রাত 8টায়, ওকে। 8টার সময় মানে 8টার সময় স্ট্যান্ডার্ড রাখো, মানডে ওয়েডনেসডে 8টা। কিন্তু হলো তোমার যদি টাইমের এদিক সেদিক বাড়ে গেলা, বা কেউ দাওয়ানোর সময় গেস্ট আসে, তখন বললাম যে আগে পড়লাম বা 1 ঘন্টা পরে শুরু করলাম, কোনো অসুবিধা নাই। ওকে, আমি স্ট্যান্ডার্ডটা বলতাম এই জন্য যেন আমিও প্রিপার করলাম, তুইও প্রিপার থাকলা, বাট চেঞ্জ করবে নি টাইম, বুঝছো, তোমার যখন ইয়ে হয়। আচ্ছা, কথাটা বুঝছো। হ্যাঁ আরিফ ভাই কোনো অসুবিধা নেই। ওইটাই রাখো, তাহলে এই করবো না। ওকে, ওকে, এখন দেখো এই যে এইখানে কালকে তো ডেফিনেশন, ক্লাস থাকবে নাকি? কালকে কালকে থাকবে নাকি? না না, কালকে ওকে, এরা আসবে নেক্সট উইকেন্ড, নেক্সট মানে ফ্রাইডে সকালে না থার্সডে সকালে আসবে তোমার। ওকে, ওই যে ক্যানাডা থাকে না আমার কাজিন, তো তোমার, জানি। হ্যাঁ, দুজনেই ওই যে সুভাষের নাম শুনছো মনে হয়, হ্যাঁ, আমার কাজিন ও থাকে, হ্যাঁ, ওরা আসতেছে। এরা আসতেছে, আর ওয়াইফ আর সে আসতেছে আর কি, বুঝছো। ও আচ্ছা আচ্ছা। তোমার ওকে, তো এই যে দেখো এখানে আমি অনেক কিছু কিছু ওয়ার্ড আছে এখানে ডেফিনেশন লিখে আর আন্ডারে করছি। মা শুনেন তো, বলেন।
আপনার বলো, বলো। ডায়াবেটিস হ্যাঁ। আসসালামু আলাইকুম আন্টি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি। দেখেন হ্যাঁ ডেফিনেশন মানে হলো কি অনেক কিছু তোমার কাজের জায়গায় ওয়ার্ড ইউজ করা হয় যেগুলা তোমার জানতে হয় আর কি ওয়ার্ডিং গুলার মানে কি। মনে করো হয়েছে কি আমি তোমার রিয়েল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন প্রথম কাজ করি একটা মিটিং আলোচনা করতেছে মকআপ ডাটা আমার তো মাথায় খারাপ হয়ে গেছে সেই প্রথম যখন কাজ শুরু করি। মকআপ ডাটা কি মানে তখন তো ইন্টারনেটের তো ইয়াও ছিল না, মানে বুঝতাম না সবকিছু তো ইন্টারনেট আমারও আমি তো লেকচারের আগেও কালকে লেকচার পড়ার আগে মক-আপ আমি তো এই যে আপনার নোটটা আগে পড়ি, পরে হইতেছে যে লেকচারটা ওপেন করি, তখন আমারও মাথা কতক্ষণ খারাপ হয়েছিল মক-আপ নিয়ে। তো আমার তো মাথায় খারাপ হয়েছে এটা মানে কি বুঝছো। তো অনেক সময় হয় কি এই জন্য মিটিং এ তোমার অনেক কিছু ডিসকাস করে যে তোমার এইগুলো ওয়ার্ডিং তুমি বুঝতে পারো আর কি হোয়াটস দ্যাট মিন অ্যাকচুয়ালি, বুঝছো না? তাহলে মিটিং বোরিং লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা মিটিং হয়, আমাদের মিটিং হয় 2.5 ঘন্টা 3 ঘন্টা মিটিং আছে, ভেরি বোরিং মিটিং বুঝছো, বিজনেস পিপলরা ডিসকাস করে। তো ওই মিটিং এ যদি কথা না বলা হয় অথবা না বোঝা যায় তাহলে কিন্তু ঘুম পায় লিটারালি, বুঝছো। তো সব মিটিং আমরা করি কি সবাই আমরা কম্পিউটার নিয়ে যাই, বুঝছো। যখন কিছু আছে যে আননেসেসারি ডিসকাশন মানে আমাদের সাথে রিলেটেড না বাট মিটিং এ থাকতে হয় তখন আমরা ইন্টারনেট ইউজ করি আর কি, বুঝছো। তখন তো ঘুম পাবে তোমার। তো যাই হোক, তো এই যে ওয়ার্ডিং গুলা তোমার অর্থ জানাটা খুব জরুরি, কারণ ইন্টারভিউতে তোমার অনেক সময় সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করলে যখন ডেসক্রাইব করবা তখন এইসব ওয়ার্ডিং গুলা জানা থাকলে এক্সপ্লেন করতে বেটার হয়, বুঝছো। ক্লাস এক্সপ্লেন করার সময় তারা বুঝে যায় না, রাইট আমি এই জিনিসটা জানি। রাইট। হ্যাঁ, এখন দেখো অনেক সময় দেখা যায় যে ইটিএ আছে না, ইটিএ লেখা থাকে ইটিএ এস্টিমেট, ইটিএ কথাটা মানে হলো কিন্তু আমরা যখন যে ফ্লাই করি যারা ট্রাভেল করে ইটিএ মানে হলো এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল, বুঝছো। আরে ভাই সরি, হ্যাঁ আপনার করি এই যে টাইপস অফ মিটিং, রাইট? হ্যাঁ আপনি যা যা পড়াইছেন সেম জিনিসই কই গেল? হ্যাঁ এই উপরে যেগুলো করাইছে এগুলো আছে, শুধু মনে হয় 2টা না 3টা মিটিং। কিক অফ দেন ওকে ওকে হ্যাঁ বুঝছি, আমি আসতেছি এখানে, আই স ইট, যেটা কথা বলতেছিলাম আমি জানি যে এটা এই 3টা মিটিং এ মনে হয় এখানে নাই। হ্যাঁ 3টা মিটিং আই নো, আমি এখানে আসতেছি, ব্যাক করে আসতেছি তোমার। এখন স্যার একটা মিনিট দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি শুধু একটা ওষুধ খাই আসি। হ্যাঁ খাওয়ার জন্য করতেছি না, 5টা বাজে তো কথা। ওকে, এই কথাটা মানে কি অনেক সময় তুমি দেখবা কোনো ইমেল করলো কেউ অথবা
তোমার কেউ বললো পিং করে গিভ মি দ্য ইটিএ, তখন তুমি হোয়াট ইজ ইটিএ আরবিও তো বললাম, রাইট? তো এই জন্য এই জিনিসগুলোর ছোটখাটো জিনিস খুব মানে খুব সিম্পল জিনিস, বাট ইজ ভেরি সামটাইমস খুব ক্রুশিয়াল হয়ে যায় আর কি। ইটিএ কথাটা মানে হলো, মানে বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হলো এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। মানে তোমার আমরা প্লেনে যখন ফ্লাই করি, রাইট, তখন আমাদেরকে বলে ইটিএ কোনটা। এইখানে মানে হলো ইটিএ যখন বলা হয় তার মানে আমরা এটা কখন কমপ্লিট করবো। বুঝছি, মানে সবগুলোর এইগুলা হ্যাঁ, এই ভার্সন গুলা। তোমার আমার মনে করো ম্যানেজার আমার কোনো কাজ দিল, রাইট, তখন আমার বললো যে হোয়াট ইজ দ্য ইটিএ, তারপরে আমি কখন এটা শেষ করবো, হি ওয়ান্টস টু নো, কথাটা বুঝছো? আবার অনেক সময় যে টিবিটি লেখা থাকে মানে টু বি ডিটারমাইন্ড। মনে করো তোমার একটা মিটিং সেট আপ করছে, মনে করো আগামী সপ্তাহের মঙ্গলবার একটা মিটিং। তো মিটিং যখন সেট আপ করে তখন লেখা দেয় মানে কে কে থাকবে মিটিং এ, মিটিং এর টপিকটা কি, কথাটা বুঝছো? সমস্ত কিছু লেখা থাকে, মিটিং এর টপিক এগুলো সব লেখা থাকে। কিন্তু দেখা যায় যে লোকেশন কোথায় হবে মিটিংটা, ওইখানে লেখা টিবিডি, কথাটা বুঝছো? তার মানে লোকেশন এখনো তারা সেট করে নাই কোথায় হবে, কথাটা বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি। মানে টিবিডি মানে হলো একটা ইনফরমেশন মিসিং, তারা এটা ফাইন্ড আউট করতেছে, যখন ফাইন্ড আউট করবে তখন আপডেট করবে, এটা বুঝছো? এইটা হলো টিবিডি মানে। ক্লিয়ার? না সরি আরিফা বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ, টিবিডির বেসিক্যালি হলো মনে করো তোমার কোনো ইনফরমেশন অ্যাজ অফ নাও মিসিং, আই ডোন্ট নো, কোনো ইনফরমেশন এট দিস পয়েন্ট মিসিং, আই ডোন্ট নো, as soon as I find out I'll let you know. এক্সাম্পল, মনে করো আমি আগামী বৃহস্পতিবার একটা মিটিং সেট আপ করলাম, মনে করো সাপোজ আমি টেস্ট লিড, সমস্ত টেস্টারদের সাথে 5 জন টেস্টার, আমি একটা মিটিং সেট আপ করলাম, ঠিক আছে, আগামী থার্সডে 9টার সময়। কিন্তু কোথায় কোথায় মিটিং হবে, কোন রুমে, আই ডোন্ট নো, এখনো রুমটা আমি মানে সেট আপ করতে পারি নাই। তখন আমি লিখবো যে আগামী বৃহস্পতিবার, ইমেলে লিখে দেবো আগামী বৃহস্পতিবারে সকাল 11টার সময় মিটিং, এই 5 জনে থাকবা। কিন্তু যেখানে লোকেশনটা আছে, লোকেশনের জায়গায় আমি লেখা দিলাম টিবিডি, তার মানে হলো কোথায় যে তোমরা আসবা, আই ডোন্ট নো ইয়েট, আল লেট ইউ নো। বুঝছি বুঝছি বুঝছি। বুঝছো? ওইটা মানে হলো টিবিডি, মানে টু বি ডিটারমাইন্ড, বুঝছো? ওকে, এগুলা কি এই হিসাবে ইউজ করা হবে কথাগুলা, মানে ধরেন আসলেই ক্ষেত্রে ইউজ করা হবে, ধরেন কোনো মিটিং করব, ফাইনালাইজ এখনো হয় নাই, কোন জায়গায় হবে, টাইমটা শুধু বললাম যে এই টাইমে হবে, কিন্তু কোন জায়গায় হবে, মানে এইভাবে করে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়। হ্যাঁ, ওয়ার্ড গুলো ইউজ করা মানে কি, তোমার একটা ইমেল আসলো, তোমার কাছে একটা ইমেল আসলো, দেখলা যে তোমার টেস্ট লিড পাঠাইছে, আগামী বৃহস্পতিবার 9টার সময় একটা মিটিং হবে, মিটিং এর ডিসকাশন হইলো লাস্ট 2 উইকস আমরা কি কাজ করছি, বুঝছো? মানে আমরা যে কাজগুলো করতেছি লাস্ট 2 উইকস এর নিয়ে ডিসকাস করবে সে, কিন্তু কোথায়, হোয়ার ইজ দ্য মিটিং, হি সেজ টিবিডি, লোকেশনের জায়গায় লেখছে লোকেশন হাইফেন দিয়ে লেখছে টিবিডি। তোমরা বলো হোয়াট ইজ টিবিডি, রাইট, হোয়াট ইজ টিবিডি? টিবিডি মানে হলো লোকেশনটা যে কোথায় সেটা জানাবে পরে, এখন সে জানে না কোথায় মিটিংটা করবে, বুঝছি বুঝছি। কথাটা বুঝছো? তো এই টিবিডি কথাটা মানে হলো আর কি, এটা মানে যে কোনো ক্ষেত্রে আর কোনো ইনফরমেশন ইফ দে ডোন্ট নো, দে ওয়ান্ট টু আপডেট। তোমার মেয়ে আমার ফোনটা ফেলে দিয়ে একদম সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়েছে। ওকে, এখন দেখো সফটওয়্যার বিল্ড এন্ড রিলিজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা তো ইন্টারভিউ তো জিজ্ঞেস করে, আর আমরা যখন কাজ করি তখনও লাগে, বুঝছো? খুব ওকে, হ্যাঁ, সফটওয়্যার বিল্ড এন্ড রিলিজ মানে এই দুইটা হলো রিলেটেড এন্ড কনফিউজিং টার্ম, দে আর রিলেটেড, বুঝছো? সফটওয়্যার বিল্ড এন্ড রিলিজ। এখন দেখো বিল্ড কি এন্ড রিলিজ কি? আর্টিফ্যাক্টটা আরিফ ভাই, ও সরি, আর্টিফ্যাক্টটা বলতে নিছিলাম, আর্টারমোস বলে ফেলছি, ওকে সরি। আর্টিফ্যাক্টটা মনে হলো টেস্টিং এর জন্য আমরা যেসব ডকুমেন্ট ক্রিয়েট করি সবগুলারে একসাথে আর্টিফ্যাক্ট বলে, বুঝছো? সবগুলারে একসাথে আর্টিফ্যাক্ট বলে। এর মানে কি, মনে করো শুধু টেস্টিং এর জন্য না, মনে করো টেস্টিং টিম, আমরা টেস্টিং টিম 5 জন, মনে করো আমি একটা জিনিস টেস্ট করতেছি, রাইট, আমাকে একটা টেস্টিং এর কাজ দিলো, আমি টেস্ট করতেছি। তো এই টেস্ট করার জন্য কিন্তু আমার অনেক কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়, কিরকম রিকোয়ারমেন্ট লিখতে হয়, মনে আছে, রিকোয়ারমেন্ট লিখতে হয়, আরটিএম লিখতে হয়, টেস্ট কেস লিখতে হয়, টেস্ট ডাটা লিখতে হয়, তারপরে বাগ করতে হয় না, অল দিস থিংস আই ডু, আমি তো কোথায় লিখি, সেভ করি না,
ডকুমেন্ট। এই ডকুমেন্ট গুলা সবগুলোকে একসাথে আর্টিফ্যাক্ট বলে, বুঝছো? ওকে, বুঝছি। আর্টিফ্যাক্ট মানে হলো দ্য ডকুমেন্ট দ্যাট আই ক্রিয়েট ফর মাই টু কমপ্লিট মাই জব, বুঝছো? প্রবলেম প্রবলেম কি আরিফ ভাই, মানে মেবি আমি একদম নতুন দেখে একটার সাথে একটা এত রিলেটেড, মানে একটু একটু হয়তো ডিফারেন্স, কিন্তু নাম টোটালি ডিফারেন্ট হয় তখন ওই জিনিসটা। হ্যাঁ, না এটা এর জন্য খুবই তো এই যে ইট ইজ ট্রু, তো এটা এই জন্যই আমি সবাইকে বলি কি, তুমি যখন কোনো কিছু মানে পেরে যাবো, আমার এটা পারছি, এটা রেখে দিও না, এটা কিপ স্টার্ট রিভিউইং, আই নো। তোমার কনফিউজিং হয়ে যাবে, বুঝছো? অনেক সময় খুব ছোটখাটো ব্যাপার, আমি বলি যে মামুন আমার অনেকবার আগে বলতেছিল, ওই কয়েক বছর আগে একটা জব খুব ইন্টারভিউ ভালো হয়েছে, সে মানে জিজ্ঞেস করলো যে আরিফ এইটা আনসার এটা বলছে, তখন আমি মনে মনে তখন বলছি যে সে বলতেছে ইন্টারভিউ ভালো হয়েছে, এই জবটা তার হবে না। আমাকে সে যখন বলছে আনসার, আমি চিন্তা করছি কারণ কি, কেন? সেটাই বলতেছি, খুব সিম্পল একটা মিস্টেক করছে। এই মিস্টেকটা বিগ মিস্টেক রিয়েল ওয়ার্ল্ডে। এই যে বলি না, এরা তোমাকে জানতে চায় যে তুমি রিয়েল কিনা, কথাটা বুঝছো? তো খুব সিম্পল মিস্টেক, হিজ ইন্টারভিউ ওয়াজ গ্রেট, বাট দিস মিস্টেক প্রুভস দ্যাট হিজ কনসেপ্ট ইজ নট ক্লিয়ার। কনসেপ্ট, বুঝছো? মনে করো তোমার এই যে এনভায়রনমেন্টে আমরা কাজ করি না, এনভায়রনমেন্ট আমরা কিসে কাজ করি? কিউ এনভায়রনমেন্টে, তাই না? কিউ এনভায়রনমেন্টে কাজ করি আমরা। এখন এনভায়রনমেন্ট মানে কি? মনে করো একটা বাসা, অ্যাপার্টমেন্ট, মনে করো তোমার বাসার কথা চিন্তা করো। বাসা কিন্তু মনে করো তোমার একটা গেস্ট রুম আছে, একটা বেডরুম আছে, কিচেন আছে, লিভিং রুম আছে, রাইট? প্রতিটা রুম কিন্তু এক একটা পারপাসে তৈরি করা, রাইট? লিভিং রুমে কিন্তু আমরা বসে গল্প করি, টিভি দেখি। ডাইনিং এ আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, রাইট? ডাইনিং টেবিল। গেস্ট রুমে গেস্ট আসবে, তুমি শোবা না, তোমার বেডরুমে তুমি শোবা। এটা একটা স্ট্যান্ডার্ড। তুমি যদি চিন্তা করো, তুমি কিন্তু ডাইনিং টেবিলের উপরে কিন্তু শুইতে পারো, একটা কমফোর্ট বিছানা শুইতে পারো না? ডাইনিং টেবিলের উপরে শুইতে পারো, লিভিং রুমে শুইতে পারো, কিচেনেও শুইতে পারো। এখন এই এনভায়রনমেন্টটা হলো এরকম, প্রতিটা গ্রুপের একটা এনভায়রনমেন্ট আছে। মনে করো কিউ এরা এখানে করবে, মনে করো গেস্ট রুম না, গেস্ট রুমে করবে, শুবে। বা এই যে মনে করো তুমি তোমার বেডরুম, মাস্টার বেডরুমে শোবা। তারপরে লিভিং রুমে মনে করো রেগুলার পিপলরা এসে গল্প টল্প করলো, রাইট? এরকম একটা পারপাস থাকে। এখন এনভায়রনমেন্টটাও তাই, মনে করো প্রতিটা টিমের এক একটা আলাদা আলাদা এনভায়রনমেন্ট আছে। টেস্টিং টিমের টেস্টিং এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে তাদের জায়গা। এনভায়রনমেন্ট মানে কি? কম্পিউটারের মধ্যে একটা জায়গা, তাই না? এনভায়রনমেন্ট মানে হলো কম্পিউটারের মধ্যে একটা জায়গা, দ্যাটস ইট। কিন্তু হাই লেভেলে চিন্তা করো, বিশাল একটা কম্পিউটার, কম্পিউটারের মধ্যে প্রতিটা টিমের জন্য এখানে একটা জায়গা তৈরি করে রাখছে, তোমরা যা কিছু করো এটার ভিতরে করো। এটা হলো একটা টিমের জায়গা, রাইট? এখন তুমি যদি খুব চিন্তা করো জিনিসটা, আমি যদি মনে করো, আমি বলি যে আমি মনে করো বাসায়, আমাকে যদি ইন্টারভিউ দিয়ে তুমি কোন রুমে শো, আমি মাস্টার বেডরুমে শুই, তখন যদি বলে তুমি কি কখনো লিভিং রুমে শুইছ, আমার আনসার দুটা হইতে পারে, হ্যাঁ বা না। আমি যদি বলি না, তোমার আমার জীবনে কেন শো নাই, কথাটা বুঝছো? Why not? Then I have my room, why should I sleep in the living room? It's there, Okay, it's a reasonable answer. আবার যদি বলি হ্যাঁ আমি শুইছি, তখন হলো ঘটনা কি, তোমার বেডরুম আছে, তুমি বেডরুম থেকে তুমি লিভিং রুমে কেন শুইলা, কথাটা বুঝছো? তখনই কিন্তু কোশ্চেন, তোমার বেডরুম আছে, সুন্দর বিছানা পারা আছে, তাহলে তুমি লিভিং রুমে কেন শোবা? তখন যদি তুমি আনসারটা ঠিক মতো না দিতে পারো, তাহলে কিন্তু সন্দেহ করবে, কথাটা বুঝছো? যে আমার রুম একটা জায়গা আছে নির্দিষ্ট, এটা না ছেড়ে আমি আরেক জায়গায় গেছি, কেন গেছি? মনে করো আমার টিভি আছে, বেডরুমে টিভি আছে, লিভিং রুমে টিভি আছে, এই দুইটা রুমে টিভি ছাড়া আমি গেস্ট রুমে টিভি দেখতেছি, ওয়াই? স্মল টিভি, তোমার বিগ বেডরুমে আছে 65 ইঞ্চি টিভি, বাট ইউ আর ওয়াচিং 20 ইঞ্চি টিভি ইন গেস্ট রুম, ওয়াই? It's fine, I can watch it, না, but I have to explain why I am doing it. That's the point. এখন আমি মনে করো আমি কিউ তে কাজ করি, কিউ এনভায়রনমেন্ট আছে, আমার জিজ্ঞেস করলো ডু ইউ ওয়ার্ক ইন ডেভ এনভায়রনমেন্ট, তো আমি যদি বলি নো, ওকে ফাইন, দ্যাটস নরমাল, ইউ ডোন্ট ওয়ার্ক। বাট আমি যদি বলি ইয়েস, তখন আমাকে এক্সপ্লেন করতে হবে কেন, আরেকজনের জায়গা, আমি কেন কাজ করব, কথাটা বুঝছো? তো মামুনি ওই আনসারটা দিতে পারে নাই, কথাটা বুঝছো? যে সামটাইমস ওয়ার্ক, ইট ইজ নট কথা, সামটাইমস আই ওয়ার্ক মানে সামটাইমস ওয়াই, কথা বুঝছো? তখন সন্দেহ হয়, তারা রিয়েলি কাজ করে, দে নিড টু নো দ্যাট। এখন এনভায়রনমেন্ট সেটাই বলতেছে। এখন জিনিসটা হলো কি, মনে করো আমি বললাম যে আমি লিভিং রুমে শুইলাম, আজকে আমি লিভিং রুমে ঘুমাই গেছি, তখন আমি বললাম দেখো আমি আজকে লিভিং রুমে শুয়েছি কারণ আমার বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছিল,
রাত 4টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখতে দেখতে আমি ঘুমাই গেছি। দ্যাট মেক সেন্স, তাই না? দ্যাট মেক সেন্স, রিজনেবল, রাইট? আমি বেডরুমে আজকে শুই না কারণ আমার বাচ্চা, আমার সকালে কাজে যাইতে হবে, আমার বাচ্চা কান্নাকাটি করতেছিল, আমি ঘুমাচ্ছিল না, তো আমি এই জন্য গেস্ট রুমে শুইছি। দ্যাটস প্রিটি রিজনেবল, রাইট? আমার পয়েন্টটা হলো, তুমি নির্দিষ্ট জায়গায় ছাইরা যখন আরেক জায়গায় যাবা, তখন যে কারণটা যদি প্রপারলি এক্সপ্লেন করতে পারো, দেন ইউ আর গুড, বুঝছো? তো আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কিউএ তে কাজ করি নাই, কিন্তু তোমার ইয়াতে কাজ করছি, ওই ডেবে কাজ করছি, আমি কিউএ তে কাজ না করে ডেবে কাজ করছি, কেন করছি, রাইট? তখন আমার বলতে হবে, দেখো আমি ডেবে কাজ করছি, টাইম টু টাইম আই ওয়ার্ক ইন ডেব, সামটাইমস মাই কিউএ ইজ ডাউন, sometimes QA is down, that's why I work in debt. So I ask their permission, they give me the access and I work. They have to give you access, permission, otherwise you cannot work. Okay. So যেটা বলছো, বলতে হবে যে, my QA environment was down, it happens sometimes that it's down, in that case we work in QA, number one. তার একটা বলতে পারে sometimes I work also. এখন কি মনে করো, ডেভেলপাররা যখন কোড গুলা লেখে, সমস্ত কোড লিখছে, মনে করো অনেকগুলা ফাইল তৈরি করছে, এগুলো তো ডেভ এনভায়রনমেন্টে, এগুলো সমস্ত কপি পেস্ট করে কিউএ তে রাখে, তখন আমরা কিউএ তে এনভায়রনমেন্ট টেস্ট করি, জিনিসটা বুঝছো? তাদের যে কোড গুলো আছে, মনে করো 4-5 জন ডেভেলপার অনেক কিছু লিখতেছে, গত 1 মাস যাবত 2 মাস লিখতেছে, তারপরে সমস্ত কিছু কপি পেস্ট করে কিউএ তে রাখলো, আমি টেস্ট করলাম, তারপর অনেক ভুল পাওয়া গেছে, ঠিক করলো, সব ঠিক আছে, তারপরে দেখা গেছে কি, মনে করো নাও ইজ এভরিথিং ইজ গুড, খুব মাইনর কিছু প্রবলেম আছে, খুব স্মল প্রবলেম, এটা সে ঠিক করছে, খেয়াল করো, সে ঠিক করছে, ভেরি স্মল প্রবলেম। তো এখন আমি কিন্তু টেস্ট করবো কিউএ তে, তো একটা স্মল প্রবলেম সে ডেবে ঠিক করছে, ঠিক করে সমস্ত কোড গুলা কপি করে আমার কিউএ তে রাখলাম, টেস্ট করবো, রাইট? এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় রাখা কিন্তু ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক, মানে ইটস লট অফ ফাইলস না, এটা সে নিয়মটা হলো, এটা সে আরেকজনকে দেয়, সে এখানে আরেকজন রাখে, ডকুমেন্ট করে, ইজ এ ফিউ আওয়ার্স জব, বুঝছো? তো অনেক সময় করা হয় কি, তোমার অনেক সময় আমরা করি কি, এই স্মল যে জিনিসটা ঠিক করছে সে, এটা তো ড্যাবে ঠিক করছে, কিউএ তে না, রাইট? আমরা ড্যাবেই টেস্ট করি, কারণ আমাদের টেস্ট করতে লাগবে হয়তো 10 মিনিট, রাইট? কিন্তু সে যদি সমস্ত জিনিসগুলা কপি পেস্ট করে কিউএ তে রাখে, লট অফ প্রসেস ইজ কুড টেক কাপল আওয়ার্স, বাট আই ক্যান কুইকলি চেক ইন ড্যাব, কথাটা বুঝছো? সো তুমি এরকম করে বলবা যে, yeah, I work sometimes in DApp, like say sometimes QA environment is down, then they let us work in DApp, and sometimes probably there is a minor changes that I need to retest, minor fixes that I need to retest, and then I quickly check it in DApp instead of QA, because changing from DApp to QA sometimes it takes a lot of time, so I quickly check. জিনিসটা বুঝছো কনসেপ্টটা বুঝতে পারছো? কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি কাজ না করো তাহলে একটা প্রবলেম হলো কি, আমাদের আসলে টাইম টু টাইম কাজ করতে হয় ড্যাবে, বুঝছো? সুতরাং তুমি 6-7 বছর কাজ করতেছো, কখনোই ড্যাবে কাজ করো না, দ্যাটস দ্য প্রবলেম। ড্যাবে কাজ করলে আপনার কি আসলেই কাজটা কুইক হয়? হ্যাঁ, কারণ কুইক হয় কেন কি, জিনিসটা অনেকটা চিন্তা করো, মনে করো, খুব সিম্পল ভাবে চিন্তা করো, মনে করো তুমি কিচেনে পাক করতেছো, একেবারে রিয়েল একটা কিচেনে পাক করছো, 7-8টা আইটেম পাক করছো, মনে করো তুমি মনিরে ডাইনিং টেবিলে বসে আছে, তুমি একটা জিনিস মনিরকে দিলা, টেস্ট করো ডাল, মনির টেস্ট করলো যে লবণ কম হয়েছে, তুমি ওইখান থেকে আবার ডেবে নিয়ে গেলা, মানে কিচেনে নিয়ে গেলা, একটু লবণ দিলা, লবণ দিয়ে লবণটা একটু গরম করে করলো, আবার তুমি ডাইনিং টেবিলে আনলা, সে টেস্ট করলো, আবার বললো আবার করলো, আবার নিয়ে গেলা কিচেনে, ব্যাক এন্ড ফোর্থ করতেছো, রাইট? তার চেয়ে ভালো মনিরকে বলো, ভাই আপনি আসেন তো কিচেনে, আমার সামনে আসেন, আমি লবণ দেই, নানা দাও টেস্ট করো, বুঝছো? মানে ডাইনিং টেবিল হলো কিউএ আর কিচেন হলো মনে করো ড্যাব। আরে ভাই, আমি তো দেখা যাবে ইন্টারভিউ সব উল্টা পাল্টা করতেছি, রান্না বান্না দিয়ে কথা বলা শুরু করে দিচ্ছি। আই ডু দ্যাট, তো আমি এভাবে বলি ইন্টারভিউতে, আমি হ্যাঁ আমি ইন্টারভিউতে আমি খুব কেয়ারফুল ইন্টারভিউ দেই, আর কি ম্যাডাম, আমি একেবারে মনে করো আমাদের ডাটা ওয়্যারহাউসে একটা কনসেপ্ট আছে তোমার, ওই ডাটা ওয়্যারহাউসের সিনারিও ডেসক্রাইব করতে, বুঝছো? আমি তো বলি লেটস সে ডাটা ওয়্যারহাউসে বিভিন্ন স্টেজিং আছে, আমি এরকম করে বলি, লেটস সে source is like, let's say I'm shopping from a grocery store, I'm buying like meat, so that's my meat store, I went there, that's my source, from there
I put it in the kitchen desk, like just leave it there. That's my staging area. And then I do little chopping or things, refinement. That's my staging area. From there, I put in the deep freeze. That's my data warehouse. And from there, whenever I need to use it, I put it the regular freeze. That's my data mart. This is how I explain. I said that. কারণ আরিফ ভেতরে কনফিডেন্স লেভেল আছে, কারণ আপনি জানেন অ্যাকচুয়ালি কি এর জন্য না আমি এরকম করে বলি, ওদের বুঝে কারণ হলো এরকম করেই করি তোমার। এনিওয়ে ইটস নট এ প্রবলেম, বাট জিনিসটা বুঝছো, মনে করো তোমার কি মনির কিন্তু টেস্টার, সে কিচেনে ডাইনিং টেবিল বসে আছে, সে টেস্টার। তুমি হলো ডেভেলপার, তুমি কিচেনে পাক করতেছো, তা পাক করে ওখানে যখন সমস্ত হাড়ি গরম পাতিল তুমি মনে করো ইয়া দিয়া নিয়ে রাখলা ওখানে, অথবা তুমি পারতেছো না, তুমি মুসাকে বললা যে মুসা নিয়ে যাও, তো জিনিসটা কিন্তু তাই হয়। তুমি করবা না, মুসাকে আরেকজনকে বলতে হবে, সে নিয়ে যাবে, তার কাজ বললে নিয়ে যায়। তখন সে রাখলো, লবণ হয় না, আবার তুমি নিয়ে আসলো, আবার কি করলো, আবার নিয়ে এলো, ব্যাক এন্ড ফুট সময় লাগে না। তার কি বলো ভাই আপনি এখানে এসে টেস্ট করেন, মানে ড্যাবে টেস্ট করেন, ফরগেট অ্যাবাউট কিউএ। কারণ ভেরি স্মল চেঞ্জ, একটু লবণ কম হয়েছে বা একটু হলুদ বা একটু জাল কম হয়েছে, থিংস লাইক দ্যাট। ইটস নট লাইক হোল ডাইল ইজ ম্যাশড আপ, ইটস নট দ্যাট না। তো এই জন্য বললাম যে টেস্টারে বললাম যে ভাই আমার ড্যাবে টেস্ট করো। ওয়ান্স ড্যাবে এভরিথিং ইজ ডান, টেস্টিং মনে করো যে আমি ছোটখাটো যেসব চেঞ্জ আছে, একটুতে এটা হয়েছে সেটা হয়েছে, রং খারাপ হয়েছে, হোয়াট এভার টেস্ট করা, তখন সমস্ত কিছু আমি নিয়ে কিউতে রাখলাম। এখন আপনি এখানে বসে টেস্ট করেন, কারণ ড্যাবে কিন্তু অলরেডি আমি টেস্ট করছি, দেখছি যে সব ঠিক আছে। ড্যাবে কিন্তু মানে কিচেনে কিন্তু মনেরই টেস্ট করছে, তুমি না, মনেরই টেস্ট করছে সমস্ত কিছু। এখন সেই জিনিসটাই আবার শুধু কিচেন ডাইনিং টেবিলে রাখো। এখন উনি এখানে আবার করুক, সে এখন আবার করুক, কারণ সে কিন্তু ড্যাবে করছে কিচেনে দ্বারা, এখন সে আবার ওখানে করবো, তখন তার জন্য ইজি হবে জিনিসটা, যে আমি তো করছি, লেটস জাস্ট ডাবল চেক কুইকলি। তখন চলো ওকে ওকে ফাইন, হচ্ছে না জিনিসটা, এটা জিনিসটার ডিফারেন্সটা বুঝছো। মানে এই জিনিসটা ব্যাক এন্ড ফোর্থ করতে, কোড কিন্তু মানে প্রোগ্রামে কোড গুলা তোমার আরেক জায়গায় রাখতে হবে, কপি পেস্ট করা। এখন নর্মালি রাখে আরেকজনে সাধারণত আর কি, ড্যাবেও যদি রাখে, ইটস লাইক কপি দ্য হোল থিং, পেস্ট ইজ দেয়ার, ইজ গোয়িং অন, দে হ্যাভ টু ক্রিয়েট সাম ডকুমেন্টস, দে হ্যাভ টু ক্রিয়েট সাম ডকুমেন্টস। তো এইটা হলো তোমার মানে ড্যাব আর ইয়াতে কাজ করার ব্যাপার। এখন দেখো এই যে আমি কিচেনে তোমার যে এই যে কাজ করতেছো, প্রতিবার মনে করো প্রতিবার একটা পাক করলাম, জাস্ট ফার্স্ট টাইমে তুমি মনে করো মাংসটা রাখলা, ফার্স্ট টাইম রাখলা, রাইট? এখন মনে করো এই জিনিসটা মনিরকে মনে করো কি ইয়াতে দিলা, কিউতে ডাইনিং টেবিল দিলা, সেইখানে নিয়ে গেলা, সেইখানে বললো একটু মরিয়া লবণ কম হয়েছে, নিয়ে আসলাম। এখন তুমি দেখো প্রথমবার যখন দিছিলা, প্রথমবার নাম্বার 1, তারপরে আবার তুমি লবণ দিলা, লবণ ঠিক করলা, আবার দিলা, এটা হলো নাম্বার 2 নাম্বার দিচ্ছ, 2 নম্বরে। নাম্বার 2 সে বললো না এবার লবণ বেশি হয়ে গেছে, আবার নিয়ে আসলা, আবার তুমি একটু আলু বা টমেটো দিলা লবণ কমানোর জন্য। এখন নাম্বার 3 আবার দিলা, রাইট? ব্যাক এন্ড ফোর্থ করতেছো কিন্তু কিউএ এন্ড ড্যাব এর মধ্যে, রাইট? কিচেন আর ডাইনিং টেবিল মানে কিউ এন্ড ড্যাব, তাই না? ব্যাক এন্ড ফোর্থ করতেছো, একবার লবণ কম লবণ বেশি ঠিকঠাক করতেছো, আবার তাহলে 3 নম্বরে লবণ ঠিক আছে, 3 নাম্বার পর্যন্ত লবণ ঠিক। আবার এখন শুনলো জাল বেশি হয়ে গেছে, হ্যাঁ জাল ঠিক করবা কি করে? তখন তুমি চিনি দিলা বা হোয়াট এভার, আবার জাল ঠিক করলা, আবার দিলা 4 নাম্বার, কথাটা বুঝছো? আবার নিয়ে আসলে, এখন সে বললো যে জল তো কম হয়ে গেছে, জল দিতে হবে বেশি, আবার তুমি একটু জল পানিটা দিয়ে পাক করে আবার দিলা জলের জন্য, 6 নাম্বার। এরকম ব্যাক এন্ড ফোর্থ করতে কি তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার পর্যন্ত গেলা, রাইট? এখন হয়েছে কি, তোমার যদি আমি বলি লবণ ঠিক হয়েছে কয় নাম্বারে? 3 নাম্বারে, কিন্তু জাল ঠিক হয়েছে 4 নাম্বারে, জল ঠিক হয়েছে 6 নাম্বারে, কথাটা বুঝছো? এই যে তুমি বিটুইন ড্যাব এন্ড কিউএ ব্যাক এন্ড ফোর্থ করতেছ, এটারও কিন্তু একটা সিকোয়েন্স আছে, কারণ সমস্ত কিছু ডকুমেন্ট রাখতে হবে, বুঝছো? কাজের জায়গায় নাথিং ইজ লাইক ভার্বাল, এভরিথিং ইজ ডকুমেন্টেড। এই যে তোমার মনে করো ড্যাব ঠিক করছে, কিউএতে দিল, আবার একটা প্রবলেম আবার ঠিক করলো, আবার দিল ব্যাক এন্ড ফোর্থ, যতবার ব্যাক এন্ড ফোর্থ করে তুমি যে সেটা খেয়াল করো, প্রতিবার মাংসটা তরকারিটা কিছু না কিছু চেঞ্জ করছো, তাই না? দেখা যায় একবার তুমি লবণ ঠিক করতে যাও, হয়তো মরিচ বেশি দিয়ে দিছো, জাল বেশি হয়ে গেছে, কিন্তু সে এখন কিন্তু শুধু লবণটা টেস্ট করতেছে, জাল ধরেই নাই, জালের ব্যাপারে সে কিছু বলে নাই। যখন লবণটা ঠিক হলো তখন জালের কথা বলবে। ব্যাক এন্ড ফোর্থ করতে হচ্ছে অনেকবার। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না, এগুলা কিন্তু প্রতিবার তুমি কিছু চেঞ্জ করতেছো, চেঞ্জ করা মানে কোডিং এর প্রোগ্রামিং চেঞ্জ করতেছো, রাইট? এটাকে বলা হয় বিল্ড, বিইউএল, এই জিনিসটা সফটওয়্যার বিল্ড। ওকে, বিল্ড মানে হলো ইন্টারনাল
version of the software, a version of the software for internal communication বলতে পারো, বুঝছো? A version of the software for দেখো, internal দেখো communication. যে, a build is a version of a program. মানে দেখো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বললাম না, যতবারই তুমি কিছু চেঞ্জ করছো প্রতিবারই একটা বিল্ড দিছো, বিল্ড 1 বিল্ড 2 রাইট। এখন দেখো 6 নাম্বারে যখন তুমি ঠিক করছো, লবণ ঠিক করলা, তারপরে জাল হয়েছে কিনা ঠিক করলা, রাইট। 6 নাম্বার পরে মনির বললো নাও এভরিথিং ইজ গুড, বুঝছো? তখন কিন্তু তুমি এটা কি করবে, কাস্টমারে দিবা, মানে গেস্ট কে খাওয়াবা, রাইট। জিনিসটা বুঝছো? বিল্ড কিন্তু কত নাম্বার বিল্ড? 6 নাম্বার বিল্ড, রাইট। 6 নাম্বার বিলটা তুমি তোমার কাগজপত্র ডকুমেন্টে, অফিসিয়াল ডকুমেন্টে লিখবা বিল 6 ইজ পারফেক্ট, দিস ইজ সাইন্ড বাই কিউএ, ইট ইজ ফাইন, তাই না? বিল 6। এখন কাস্টমারে যখন তুমি মানে গেস্টকে যখন তুমি দিবা, তখন কিন্তু তুমি এত কিছু বলবা না যে ভাই এই খাবারের অনেক প্রবলেম ছিল, অনেক সমস্যা ছিল, জল হয় না, এটা সেটা আমার বহুত কিছু করতেছে, এত কিছু তুমি বলবা না। তাহলে কাস্টমার দূর সে পাক করতে জানে না, তাই না? নাহলে এত প্রবলেম হবে কেন? এই জন্য কাস্টমার তুমি যখন দিবা তখন কিন্তু আরেকটা কিন্তু বলবা না বিল 6, তখন কি বলবে, সে বলবে কি বিল 6, বিল 5 কোথায় গেল, 4 কোথায় গেল? তখন তোমার তারা এক্সপ্লেইন করতে হবে যে আমার এই প্রবলেম হয়েছিল। তখন বলে প্রবলেম হয়েছিল মানে কি, ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডুইং, হোয়াই সো মেনি প্রবলেম, আরেক বিপদ। তো এই জন্য কাস্টমারকে যখন দিবা তখন আর বিল বলে, তখন বলে রিলিজ। কাস্টমারকে বলবা রিলিজ 1, বুঝছি, কাস্টমারকে জো রিলিজ 1 আমার আই হ্যাভ, বুঝছো না? ওকে ওকে। এই জন্য বিল্ড হলো ইন্টারনাল নাম্বারিং, বেসিক্যালি আর ইন্টারনাল একটা নাম্বারিং ফর দিস প্রোগ্রাম। আর রিলিজ হলো কাস্টমারকে যেটা দিবা ওইটার নাম্বারিং, বুঝছি। ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, বিল্ড এন্ড রিলিজ করার জিজ্ঞেস করে। তোমার যদি জিজ্ঞেস করে সিম্পলি বলো বিল্ড ইজ ফর বিল্ড ইজ এ নাম্বারিং সিস্টেম ফর এ প্রোগ্রাম ফর ইন্টারনাল কমিউনিকেশন, let's say for DAP to QA or QA to staging or QT. হ্যাঁ বলো। ওকে, সফটওয়্যার বিল্ডটা হইতেছে যখন এই জিনিসগুলো আমাদের মধ্যে হইতেছে, যা যা করতেছি, আর সফটওয়্যার রিলিজ হইতেছে যখন এটা ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, ক্লায়েন্ট ফেসিং, রাইট। আর ক্লায়েন্টকে আমরা দিব, ভেরি একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক, এটা খুব ইয়ে করে মনে রাখা। আর্টিফ্যাক্টটা বুঝছিলা? আর্টিফ্যাক্ট আর্টিফ্যাক্ট তো বললেনি। ও আচ্ছা, একটা সেকেন্ড। সানা আর্টিফ্যাক্টটা তো বুঝছো না, না? আর্টিফ্যাক্ট হইতেছে the documents that we create for our testing purposes. হ্যাঁ, the documents that we create for our testing purposes, like test cases, QED, test data, requirement documents, those are the things. ঠিক আছে? Artifact. Okay. The build and release বুঝছো তো না? দেখো এই জিনিসগুলা হয় কি, ইন্টারভিউ তুমি যত ন্যাচারাল দিবা না তত বেশি চান্সেস থাকে ইন্টারভিউতে সিলেক্ট হওয়া, বুঝছো? ন্যাচারালি যত কথা বলবা, বুঝছো? এই জন্য ন্যাচারালি কথা বলার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ইউ নেভার ক্যান টক ন্যাচারালি। ওইটাই বলতে সারিফ, এখন ওইটা যাতে আসে ওর মধ্যখানে এটা হইতেছে কথা, বুঝছেন? আপনার ভিতরে আছে, এখন ধরেন সবার ভিতরে তো নাই। না কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। মানে কি হয়, এই কনসেপ্ট গুলা বুঝছো, তুমি যখন কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝবা, 100% কনসেপ্ট বুঝবা, দেন ইউ ক্যান টক এনিথিং। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট অ্যাকচুয়ালি রাইট ইংলিশ, দে ডোন্ট কেয়ার। আমি তোমার কিছু জায়গায় কাজ করছি, দেখছি ইন্ডিয়ানরা কাজ করে, তোমার বিশ্বাস করবে না, তারা দে ক্যান ইভেন ফিনিশ ওয়ান সেন্টেন্স কারেক্টলি,
but they are in good position মনে করো টেস্টিং ওয়াইজ ভেরি ডিমান্ডিং কারণ দে নো দেয়ার জব so ইংলিশ ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি এখানে আইটি জব তো না আইটি বড় মেডিকেল বড় ওটা জানি তোমার I কনসেপ্ট know. the concept is very important that's all it matters তোমার তারপরে ওকে এই যে দেখো মিটিগেশন কন্টিনজেন্সি প্ল্যান রিস্ক কন্ট্রোল ইস্যু রিমিডিয়েশন এই সবগুলা ওয়ার্ড গুলা মুখস্থ করবা সবগুলার সিমিলার মিনিং সবগুলা সিমিলার বুঝছো মিটিগেশন কন্টিনজেন্সি প্ল্যান রিস্ক কন্ট্রোল এন্ড ইস্যু রিমিডিয়েশন বুঝছো একটা second. এই ওয়ার্ড গুলা ইন্টারভিউতে যখনই সুযোগ হয় তখন তুমি ঢুকাই দিবা আর কি বুঝছো যেখানে তোমার সম্ভব হয় আর কি এগুলা ইউজ করা তখন ইউজ করবা এই জন্য ওয়ার্ড গুলা মেমোরাইজ করবা বুঝছি একটা সেকেন্ড আরিফ ভাই হুম। ওকে মিটিগেশন ওকে আরিফ ভাই বলেন ওকে এগুলার সব মিনিং কি একই হ্যাঁ সব মিনিং এক ওয়ার্ড গুলো মনে রাখবা এগুলোর বেসিক হলো কি তোমার একটা টেস্ট প্ল্যানের মধ্যে অনেক সময় এটা লেখা থাকে মানে কোন সমস্যা যেগুলো হইতে পারে হাউ ডু ইউ সলভ ইট বেসিক্যালি হোয়াট ইজ ইউর প্ল্যান টু সলভ ইট মনে করো অনেক সময় বলে না প্ল্যান বি মানে হলো আমাদের যে প্ল্যানটা আছে যদি কাজ না করে দেন হোয়াট ইউ ক্যান ডু তাই না দ্যাট শুড বি অলওয়েজ এ প্ল্যান বি এটা হলো প্ল্যান বি আর কি how you solve a problem what is your plan to solve a problem what is your plan to solve if there is a problem কথাটা বুঝছো এটা হলো এইগুলো মিটিগেশন হাউ মানে হাউ ডু ইউ রিডিউস ইউর প্রবলেম বেসিক্যালি বুঝছো হোয়াট ইউ আর ডুইং টু রিডিউস ইউর প্রবলেম what is your plan if there is a problem what are you going to do basically that's this word meaning কথাটা বুঝছো এটাই priority severity গুলো আমরা ওয়ার্ড গুলো বলে রাখি priority and severity this is a very important topic in the interview জিজ্ঞেস করে what is priority মিটিগেশন মানে কি আরিফ ভাই এটা তো বুঝলাম না কোনটা মিটিগেশন হ্যাঁ Just এটাই? ওয়ার্ড গুলা ও এটা হলো এই যে mitigation contingency plan risk control issue remediation is all this similar এটার মানে হলো তোমার যখন কোনো মানে টেস্টিং করো এটা টেস্ট প্ল্যানে সাধারণত লেখা থাকে টেস্ট প্ল্যানের একটা পার্ট এটা সাধারণত মানে অনেক সময় জিজ্ঞেস করতে পারে তোমার what is contingency plan what is risk control what is issue remediation what is mitigation জিজ্ঞেস করার যদি তখন বলবা it is like a plan b it is like a plan b if I have any problem how I'm going to solve it or what I'm doing to reduce problem একটা হলো প্রবলেম হলে আমি কি করব আর একটা হলো প্রবলেম যেন না হয় এই জন্য আমি কি কি স্টেপ নিচ্ছি ওকে কথাটা বুঝছো ওকে একটা হলো প্রবলেম Preventive. হলে আমি কি করব আর একটা হলো প্রবলেম যেন নাই হয় তার জন্য আমার হোয়াট আই এম ডুইং টু রিডিউস প্রবলেম এটার মানে হলো এই কথাগুলো তো যদি জিজ্ঞেস করে কি হোয়াট ইজ ইস্যু প্রিভেন্টিভ হিসাবে হ্যাঁ আর এটা হচ্ছে আমরা প্রিভেন্টিভ হিসেবে ইউজ করব যে যাতে প্রবলেমটা না হয় আর হাউ টু সলভ হ্যাঁ কি দ্য প্রবলেম রাইট সেটাই যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইস্যু রিমিডিয়েশন মনে করো বা হোয়াট ইজ রিস্ক কন্ট্রোল তখন তো বলবো যে ইটস লাইক এ প্ল্যান বি কাইন্ড অফ থিং জিজ্ঞেস করে নিতে ইটস লাইক এ প্ল্যান বি কাইন্ড অফ থিং like what I need to do to reduce problem so that the problem does not occur or if the problem occurs what I need to do to solve it ওকে
ওকে হ্যাঁ, প্রায়োরিটি অ্যান্ড সেভারিটি। দেখো, প্রায়োরিটি অ্যান্ড সেভারিটি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমার ওই ইয়ার জন্য, ডিফেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে খুব জিজ্ঞেস করে হোয়াট ইজ প্রায়োরিটি অ্যান্ড হোয়াট সেভারিটি, এক্সপ্লেইন, বুঝছো? এই জিনিসটা যদি না বুঝো তাহলে একটু কনফিউজিং আর কি। তো প্রায়োরিটি মানে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, বুঝছো? ওকে প্রায়োরিটি দুটার মিনিংটা আগে সেপারেটলি শিখো। প্রায়োরিটি মানে হলো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, দ্যাটস ইট প্রায়োরিটি, তাই না? মনে করো তুমি সাপোজ তুমি তিনটা কাজ করতে হবে, তো কোনটা তুমি আগে করবা প্রথমে, তারপরে কোনটা, তারপরে কোনটা, রাইট? প্রায়োরিটি, what is number 1, what is number 2, number 3, priority, that's priority, right? mean how important it is, that's it, priority. Severity কথাটা মানে হলো how dangerous it is, বুঝছো? how much damage this defect can do this to software, right how মানে সেভারিটি কথাটা মানে হলো মানে ক্ষতিকর, সবচেয়ে খারাপ ভাবে কিভাবে করে ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর। প্রায়োরিটি না, কিন্তু ইটস নাথিং টু ডু উইথ প্রায়োরিটি। বুঝছি মানে দুটো দুই জিনিস। প্রায়োরিটি হলো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, আর সেভারিটি হলো হাউ ডেঞ্জারাস ইট ইজ, কথাটা বুঝছো? বুঝছি। এখন দেখো, সফটওয়্যারে যখন আমরা বাগ লিখি না, তোমার কোনো বাগ, মনে করো ডেভেলপারকে বলবো ফিক্স ইট, রাইট? বাগ লিখি, তখন মনে করো তুমি সাপোজ চিন্তা করো ডেভেলপারকে তুমি মনে করো 10টা বাগ ওপেন করে দিছো, রাইট? আজকে 10টা বাগ ওপেন করছো, কালকে ডেভেলপার সকালবেলা আসলো, আইসা দেখলো তার নামে 10টা বাগ ওপেন আছে, বুঝছো? তার নামে 10টা সে প্রবলেম সলভ করতে হবে। এখন সে জাস্ট একটু হাই লেভেল ভাবে দেখলো যে 10টা করতে তার মনে করো 2 সপ্তাহ লাগবে ফিক্স করতে, 2 সপ্তাহ লাগে, ফাইন, কিন্তু কোনটা আগে করবে কোনটা পরে করবে, হাউ হি নোস, হাউ হি ইজ গোয়িং টু ডিসাইড কোনটা আগে কোনটা পরে, জিনিসটা বুঝছো? তার নামে 10টা ডিফেক্ট আছে, সে তো একটা দিয়ে শুরু করতে হবে, কোনটা আগে করবে? এমন মনে করে বলা যায় যে কোনোটা শুরু করলো, তো যে কোনটা শুরু করলে প্রবলেম, কারণ যদি যেটা জরুরি বেশি আগে করা উচিত না, বুঝছো না? তো জিনিসটা খেয়াল করো। এখন তোমার এই জন্য ওই ডেভেলপারের প্রায়োরিটি আর সেভারিটি দেখা বুঝে তার কোনটা আগে করা উচিত, বুঝছো? যেটার মধ্যে ড্যামেজ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ওই জিনিসটার প্রায়োরিটি আগে হবে, তাই তো নাকি? নট নেসেসারি, সেটাই একটু কনফিউশন, সেটাই বলতেছি। মনে করো প্রায়োরিটি হলো কোনটা আগে ইম্পর্টেন্ট বেশি, আর সেভারিটি হলো কোনটা মানে কত বিপজ্জনক, এটা কত ডেঞ্জারাস অ্যাপ্লিকেশন জন্য, রাইট? এখন মনে করো তোমার প্রায়োরিটিটা দেখা তুমি বুঝবা কত জরুরি, আর সেভারিটি দেখে বুঝবা কত বিপজ্জনক এটা, রাইট? এখন খুব চিন্তা করো শান্তা, মনে করো এই যে বড় বড় কোম্পানি আছে, মনে করো মাইক্রোসফট.com, ওরাকল.com, রাইট? ব্র্যান্ড নেম না, অ্যাপল.com, রাইট? এগুলো লাইক নাম্বার 1 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, Amazon.com, eBay.com। এখন মনে করো তুমি eBay.com এ গেলা বা Messi.com এ গেলা, রাইট? এখন Messi.com এ যা দেখো যে Messi.com এ লেখা আছে না, মেসি লেখা আছে তো, মেসি লেখা, মেসির বানান বল, মেসির জায়গায় লেখা আছে জেসিপেনি, তুমি খেয়াল করো। এখন মেসির জায়গায় জেসিপেনি লেখা থাকুক, বা মেসির জায়গায় শুধু এমএ লেখা থাকুক, বা মেসির জায়গায় টেসি লেখা থাকুক, না, আই হ্যাভ নাথিং টু ডু। যদি আমি শপিং করি, শপিং এর যদি সমস্ত লিস্টিং ঠিক থাকে, তোমার আমি যদি শপিং করতে পারি, ক্রেডিট কার্ড দিতে পারি, আমার ডেলিভারি আসে, তাহলে কিন্তু ওই লেখার যে বানানটা ভুল, দ্যাটস কমপ্লিটলি ফাইন উইথ মি অ্যাজ এ কাস্টমার, না? মানে অ্যাপ্লিকেশন রান করতেছে, আমার উদ্দেশ্য হইলো আমি মনে করি Messi.com এ যাই, আমি আলবির জন্য একটা দুটো জামা কিনবো, জ্যাকেট কিনবো, আমি গেলাম কিনে নিয়ে চলে আসলাম, মেসির বানান ভুল, MACY না দিয়া MACI আছে, আই, ও আই প্রবলেম, আই মিন লোকের, আমি দেখে চলে আসলাম, বুঝছো? এখন দেখো, মেসি এই কোন একটা ব্র্যান্ড নেম কোম্পানি, রাইট? এর যদি বানান ভুল থাকে, যে বিগ প্রবলেম, পিপল ক্যান সু দ্যাট, রাইট? অ্যাপ্লিকেশন ওয়াইজ মানে কাজের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু নো প্রবলেম, সফটওয়্যার কাজ করতেছে, তুমি লগ ইন করতেছো বা শপিং করতে পারতেছো, ক্রেডিট কার্ড দিতে পারতেছো, সব এভরিথিং ইজ ফাইন, হোয়াট এভার ইউ নিড টু ডু ইউ ক্যান ডু 100%, বানানটা শুধু ভুল, রাইট? সুতরাং এটা কিন্তু এই বানান যে ভুল, এটা অ্যাপ্লিকেশনের জন্য কোনো ক্ষতিকর না, ক্ষতিকর জিরো, ড্যামেজিং এনিথিং, বানান ভুল, রাইট? MACY না দিয়ে MACI আছে। তো এখন এখানে কিন্তু পিপল ক্যান সু দেম, অর ইটস এ প্রেস্টিজ ইস্যু অলসো, তাই না? প্রেস্টিজ ইস্যু কিন্তু, বুঝছো না? মনে করো তোমার
খুব এই জিনিসটা ব্র্যান্ডেড কোম্পানি, এইসব ছোটখাটো মিস্টেক করা মানে যে বিগ প্রবলেম। পিপুল নট অনলি ক্যান সু দ্যাম, ইটস অলসো ইমেজের ব্যাপার, তাই না? তো এখন এখানে যে চিন্তা করো, প্রায়োরিটি যদি তুমি বলো, মনে করো যদি তোমার জিজ্ঞেস করে প্রায়োরিটি 5 out of 5, what should be the priority? আমি তো বলবো প্রায়োরিটি 5 of 5, they need to fix it right away, তাই না? কিন্তু সেভারিটি কি? সেভারিটি 0, তাই না? It's not damaging anything, is it? No. খেয়াল করো, it's not damaging anything. সুতরাং সেভারিটি 0, very low severity, 0 মানে low, প্রায়োরিটি হাই, সেভারিটি লো এখানে, তাই না? ওকে, বুঝছি বুঝছি। খেয়াল করছো? আবার দেখো, যদি কোনো কিছু হয়, মনে করো সমস্ত সফটওয়্যার সমস্ত কিছু ঠিক আছে, মেসেজ এভরিথিং ইজ ফাইন, তুমি সমস্ত সিলেক্ট করলা, যখনই তুমি বাইরের জায়গায় সাবমিট দিবা ওখানে বাটন কাজ করে না, এই যে বিগ প্রবলেম না? এই যে লাভ হইলো কি সমস্ত ঠিক রাখা, তখন তোমার কি হবে? প্রায়োরিটিও হাই, সেভারিটিও হাই, সিভিয়ারিটিও হাই, বুঝছি। ইউ হ্যাভ টু ফিক্স ইট রাইট অ্যাওয়ে। ওকে, বুঝছি। এটা হইতেছে ইদার ওয়েতে কাজ করতে পারে। হ্যাঁ, তো এই জন্য তোমার এই জিনিসগুলা তোমার করতে হবে কি, যখনই তুমি সফটওয়্যার কোনো কিছু করবা, ডিফেক্ট লক করবা, এই দুটা জিনিস তোমার দিতে হয়। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি, ওয়াজ দ্য সেপারেটি। এখন তুমি ওই রিকোয়ারমেন্ট দেখে বুঝবা যে এটা কত ইম্পর্টেন্ট ফিক্স করা আর কতটা ব্যাড ফর দ্য সফটওয়্যার। অনেক সময় হয় কি যে এইটা ফিক্স না করলে পরে কিছু তুমি টেস্ট করতে পারতেছো না, এটা needs to fix first, then I can go ahead and test something else. Without fixing, I cannot do anything else. মনে করো তোমার, তুমি মেসি.com এ যা তুমি সমস্ত শপিং লিস্ট তৈরি করবা, কি কিনবা, তারপরে তুমি ক্রেডিট কার্ড ইনফরমেশন দিবা, আগে সিলেক্ট করবা কি, তারপরে ক্রেডিট কার্ড, তারপরে সাবমিট বাটন, অ্যাড্রেস। এখন তুমি সিলেক্টই করতে পারো না, ওইটাই হয় না, তাহলে তুমি ক্রেডিট কার্ডের ওইটা টেস্ট করে কোনো লাভ আছে? এখন কোনো লাভ নাই তো, কারণ ওইটা তুমি পারতেছো না, রাইট? ওইসব ক্ষেত্রে এগুলো বলে শো স্টপার। শো স্টপার, বুঝছো? শো স্টপার মানে হলো ইউ নিড টু ফিক্স ইট রাইট অ্যাওয়ে, উইদাউট দ্যাট আই এম নট গোয়িং টু পারফর্ম ফার্দার টেস্টিং। শো স্টপার মিন্স উই নিড টু ফিক্স ইট as soon as possible. Without solving it, I'm not able to perform further testing. বুঝছো? বুঝছি। এটা হলো শো স্টপার। মানে ওটা সাথে স্টপ করতে হবে। হ্যাঁ, ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করে হোয়াট ইজ শো স্টপার, বুঝছো? ওকে, শো স্টপার মানে হলো দিস ডিফেক্ট নিডস টু বি ফিক্সড রাইট অ্যাওয়ে, উইদাউট দ্যাট আই ক্যানট ডু এনিথিং। মানে আই ক্যানট ডু এনিথিং, আই ক্যানট টেস্ট এনিথিং এনি ফার্দার। ওকে, বুঝছো? তো সেভারিটি আর প্রায়োরিটি কথাটা বুঝছো, ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মারে বলছিলাম মা এটা আমার কিছু বলেন না, আমার টেস্ট করলাম, টেস্ট করে মার কি অবস্থা, ফুল ডায়াবেটিস পেশেন্ট, তাই কিছু বুঝতে পারি না। বাচ্চা না পাগল হয়ে গেছে বলে আমার খুব মাপা দরকার, আমার খুব মাপা দরকার, একটু খুঁজে দে। তো আমি সুগার দিয়ে দিচ্ছি, ডায়াবেটিস ফিল করতেছো? না, ডায়াবেটিস ফিল করি না, বাট মানে আমার তো একটু ওয়াচ আউট না, লং টাইম না, এই জন্য আমি তো সুগার খাই না, এখন খুব কম খাই। যেটা বুঝতে, এই প্রায়োরিটি কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে 1 নাম্বার, আর দ্বিতীয়ত হলো কাজের সময় কিন্তু খুব লাগবে এটা কনসেপ্ট যদি না বুঝো তাহলে কিন্তু তুমি প্রায়োরিটি সেভারিটিতে গোলমাল করো। আমাদের কিন্তু একটা ডিফেক্ট অ্যানালাইসিস মিটিং হয়, বুঝছো? মনে করো ওই এখন প্রায়োরিটি আর সিভিয়ারিটি কি, এটা আমার প্যাড করতে হবে যেটার প্রায়োরিটি আগে, এটা সিভিয়ারিটি ডিসাইড, নোবডি এলস তাহলে তো প্রবলেম। ডিসাইড। হ্যাঁ, এটা তোমরা বুঝতে হবে। এখন যেরকম আমার কাছে একটা প্রায়োরিটি বেশি হইতে পারে, ওটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি না, এরকম কি হইতে পারে? হ্যাঁ, দ্যাটস কমপ্লিটলি ফাইন, ইউ নিড টু এক্সপ্লেইন দ্যাটস অল ইট ম্যাটার্স, বুঝছো? মনে করো আমাদের ডিফেক্ট অ্যানালাইসিস মিটিং হয় ওয়ান্স এ উইক, সারা সপ্তাহে যে ডিফেক্ট করলা পরের সপ্তাহে মনে করো মানডেতে এটা অ্যানালাইসিস হয়, তখন ডেভেলপার বললো যে এটা মানে কি, ওটা মানে কি, এটা কেন প্রায়োরিটি, এটা তুমি তখন ইউ এক্সপ্লেইন ইউর এক্সপ্লেনেশন, ইট মে বি কমপ্লিটলি ফাইন অ্যাজ লং অ্যাজ ইউ। ধর আরিফা, নরমাল আপনি যেটা বললেন যে ধরেন মেসিসের সবকিছু ঠিক আছে, ভিতরের যা যা জিনিসপত্র সব মেসিসের, উপরে নামটা হইতেছে ভুল, ওটা এত প্রায়োরিটি সিভিয়ারিটির মধ্যে পড়ে না, রাইট? কিন্তু আমার কাছে দেখা যাবে ওটা আমার কাছে সিভিয়ারিটির মধ্যে পড়ে, যে আমার কাছে হচ্ছে উপরে যদি ডেসিপেলির নাম থাকে তাহলে আমি কেন মেসিসের নাম দিয়ে প্রোডাক্ট কিনবো, যদি বাই চান্স ভুল আসে জিনিসগুলো। এখন ঘটনা হলো কি, এই জন্য তোমার মিনিংটা বুঝতে হবে। সেভারিটি কথাটা মানে হলো এই জিনিসটা তোমার জন্য কত বিপজ্জনক অ্যাপ্লিকেশনের জন্য।
মনে করো আমি যদি মনে করো তুমি খুব সিম্পল চিন্তা করো দুইটা বোতল আছে রাইট আমি মিস্টেক কইরা মনে করো একটা হইলো ওয়াইন খাই ফেলছি একটা বোতলের মধ্যে ওয়াইন আছে একটা গ্লাসের মধ্যে ওয়াইন আছে আমি মিস্টেক করে ওয়াইন খাই ফেলছি আর একটা বোতলের মধ্যে আছে ইন্দুরের বিষ আমি ওইটা খাই ফেলছি খেয়াল করো এখন সেপারেট কি কোনটা আমার শরীরের জন্য ক্ষতিকর বেশি ওয়াইন খেলে তো আলবে ইন ফান ইন্দুরের বিষ খাই তাই না এই জন্য সেভারিটি মানে হলো তোমার শরীরের জন্য মানে তোমার অ্যাপ্লিকেশনের জন্য কোনটা ক্ষতিকর তোমার মাইন্ডসেট করতে হবে মনের দিক থেকে তোমার করতে হবে যে এইটা আমার সফটওয়্যারের জন্য ক্ষতিকর মানে হলো কাজ করতেছে না ক্ষতিকর মানে কাজ করবে না কিন্তু বেসিক্যালি তো আল বি ইন বেড রাইট অ্যাওয়ে না মাই বডি উইল নট ফাংশন তো এই জন্য তোমার মানে কত ক্ষতিকর চিন্তা করবা মানে ফাংশনিং ওয়াইজ তোমার যদি স্পেলিং মিস্টেক থাকে তা ফাংশন ওয়াইজ কিন্তু কোনো ক্ষতি না মনে করো তোমার একটা টেক্সট বক্স আছে লেখা আছে এন্টার ইউ লাস্ট নেম রাইট এন্টার ইউ লাস্ট নেম এখানে একটা টেক্সট বক্স তুমি লাস্ট নেম ঢুকাবা এখানে এখন লাস্ট নেমের বানান বল NAME না দিয়ে NAM আছে এটার তো সেভারিটি লো না কারণ হলো তোমার সেভারিটি লো এর জন্য তো ইয়ার জন্য কোনো ক্ষতিকর না অ্যাপ্লিকেশন কাজ করে তো রান করে তো শুধু বানানটা ভুল না তো বানানটা তুমি ঠিক করে লাইক 2 মিনিটস থিং ইটস নট স্টপিং দ্য জব এখন মনে করো বানান ঠিক আছে কিন্তু যে টেক্সট বক্সে তুমি লাস্ট নেম লিখবা লাস্ট নেমে ঢুকতেছে না দেয়ার সেভারিটি হাই তাই না তো ওই জন্য ওই জিনিসটা বুঝতে হবে তোমার যে ক্ষতিকর অ্যাপ্লিকেশনের জন্য কোনটা বুঝছি ওকে ওকে এটা কিন্তু সাধারণত তুমি ধরে রাখতে পারো ইন্টারভিউতে খুব জিজ্ঞেস করে এই প্রায়োরিটি সেভারিটি ওকে ওকে ডাটা মাস্কিং ডাটা স্ক্র্যাম্বলিং মনে আছে আমরা আলাপ করছিলাম এটা মক আপটা আলাপ করছিলাম দেখো অ্যাকশন আইটেম স্ক্র্যাম্বলিং মাস্কিং আর স্ক্র্যাম্বলিং এটা হচ্ছে আপনার টেস্টের সময় ধরো যে ফোন নাম্বারটা আপনি আপনার ফোন নাম্বারটা দিতে চান না কিন্তু আপনি এখানে ওই যে ফোন নাম্বার যে কথা দিয়ে দিই ওইভাবে ডাটাটা চেঞ্জ করে দিতেছেন এটা হইতেছে স্ক্র্যাম্বলিং ফোন নাম্বার মানে কি সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউ ডোন্ট ওয়ান্ট ইট হ্যাঁ তো চেঞ্জ করে যেভাবে করে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমরা দিই ওইভাবে করে অন্য কোনো কিছু ঢুকাই দিলাম অন্য কোনো নাম্বার ঢুকাই দিলাম এখানে রাইট 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 তোমার দেখো মানুষ কিরকম দুই নাম্বার কয়দিন আগে আমি ওই গাড়ি পার্কিং করতেছি পার্কিং লটে কাজের জায়গায় তো আমি বসে আছি আর কি আমি কাজে একটু আগে গেছি তো আমি একটু পড়তেছি আর কি তা আমার সামনে আরেক গাড়িতে পার্ক করতে যায়া সেই গাড়িতে পিছনে লাগাই দিছে বুঝছো বড় গাড়ি তাপাস মানে দাগ হয়ে গেছে লাগাই দিয়া সে আবার চলে গেল আমি তো দেখছি সামনে বসা পরে আমি সাথে সাথে নাম্বারটা লিখলাম গাড়ির নাম্বার লিখছি কিছুক্ষণ বসেছিলাম পরে ওই যার গাড়িতে হিট করছে সে আর আসে নাই যার গাড়ি ড্যামেজ হয়েছে পরে আমি একটা কাগজের মধ্যে ড্যাশবোর্ডে লেখা রাখছি যে এই গাড়ি হিট করছে আম দা উইটনেস মাই ফোন নাম্বার ইজ দিস ইফ ইউ নিড উইটনেস কল মি পরে সে যখন আমি কাজ থেকে চলে আসে আর কি বিকালে তখন সে দেখি ওখানে দাঁড়ানো আর কি পরে আমি চলে গেছি আমি বলছি দেখো তোমার তো এই ব্যাপার আমি এটা লিখছি তোমার এই গাড়িটা বলছো ওকে থ্যাংক ইউ পরে আমি বলছি আমি তো খুব দেখো ইফ ইউ নিড এনি উইটনেস রাইট ডাউন মাই মোর ইনফরমেশন লাইক আমার নাম পোর্টাল দিলাম আমার ড্রাইভিং লাইসেন্স আমি ড্রাইভিং লাইসেন্স বের কইরা I was write down my also number for the police record if you need to give them. এটা মানে 2 নাম্বার আমারে সে চিন্তা করো আমি তারে বলছি আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লেখা নাম লে সে ডেট অফ বার্থ নিয়ে যায় বুঝছো সে বলে যে ডেট অফ বার্থ হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ মানে ওখানে আমার হাত ধরা ছিল তো সে পুরো জিনিসটা দেখতে পারেনি কিন্তু তার ইন্টেনশনটা বুঝছো খারাপ হয়েছে আমি বলছি why you need my date of birth why I'm here physically. You have my license number, name. Why need date of birth? No, just I'm saying, why just? What do you mean just in case? You don't need anything but my name. I'm giving you my license number also. You don't need just my name. You don't even need that. You can just have my phone number and have the cops call me if they need it. But the message kara hoise. আমি কিছু বলি না বড় চলে আসছি আর কি তো পিপলের ইন্টেনশন বুঝছো না 2 নাম্বার আর কি আমি দেয়ার টু হেল্প হিম বাট মনে করে এইসব ইনফরমেশন ইউ ডোন্ট গিভ ইট টু देम তো এই ক্ষেত্রে করা হয় কি ডাটা স্ক্র্যাম্বলিং করা হয় বা ডাটা মাস্কিং করা হয় এটাকে ডাটা স্ক্র্যাম্বলিং বা মাস্কিং মানে টু চেঞ্জ সামথিং বেসিক্যালি ওকে মকআপ জিনিসটা কিন্তু টু ডিফারেন্ট মকআপ হলো স্যাম্পল ডাটা বুঝছো মকআপ হলো স্যাম্পল ডাটা এক সেকেন্ড আরিফ ভাই
আপনি কই চলে গেছেন? আচ্ছা, ওইখানে। এই যে আমার স্ক্রিন এগুলো তো আপনি পড়াইছেন সেম, রাইট? হ্যাঁ হাই প্রায়োরিটি, হ্যাঁ ওটা পড়ালাম, হাই প্রায়োরিটি লো প্রায়োরিটি এগুলো তো পড়াইছি। ও এই জিনিসগুলো তুমি জাস্ট একটু দেখো, এটা পড়ো, এই জিনিসগুলো হোয়াট এভার আই টক দ্যাটস অল প্রিটি মাচ, বুঝছো? এটা জাস্ট হ্যাঁ একটু ডেসক্রিপশন পড়বেন। করা এখানে। এখানে ও শোনো শান্ত, এগুলো ইম্পর্টেন্ট। দেখো মাস্কিং, হ্যাঁ। এখানে এক্সপ্লেন করছে কিছু সিনারিও দিয়া, তখন হাই প্রায়োরিটি এন্ড হাই সেভারিটি, লো প্রায়োরিটি, হাই সেভারিটি, বুঝছো না? এগুলো কিন্তু জিজ্ঞেস করে ইন্টারভিউতে অনেক সময়। ওকে। ডাটা মাস্কিং, মকআপ হলো স্যাম্পল ডাটা, কিন্তু বুঝছো, মকআপ হলো স্যাম্পল ডাটা, বুঝছো? স্যাম্পল ডাটা মানে কি ইটস মনে লাইক করো এ মডেল। মডেল, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত ডিজিট হয়? 3 ডিজিট, 2 ডিজিট, 7, 5, 4 ডিজিট, না? এরকম স্যাম্পল ডাটা যদি লেখা থাকে, এটা হলো মকআপ। এটা দেখে তুমি বুঝতে পারো হাউ দ্য ডাটা শুড লুক লাইক, বুঝছো? হাউ দ্য ডাটা শুড লুক লাইক ইজ দ্য মকআপ। ওকে। ওকে, অ্যাকশন আইটেম। ওকে, অ্যাকশন আইটেম এটা তুমি খুবই দেখবা ওই মিটিং এর মধ্যে আর কি, বুঝছো? অ্যাকশন আইটেম যেহেতু আসছে, আর একটা জিনিস লেখা রাখো এখানে, সেটা হলো মিটিং মিনিট। আছে কোথাও এটা লেখো তো, এটা কোথাও আছে, জাস্ট এই জায়গায় নাই, বাট লেখা রাখো। এই যে দেখো স্ক্রিন লেখো মিটিং মিনিট। তুমি স্ক্রিনটা ছোট হচ্ছে নাকি, দেখা যাচ্ছে ঠিক মতো? এখন ঠিক আছে, হ্যাঁ। মানে ছোট ছোট লাগে? এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। ঠিক আছে। ওকে, মিটিং মিনিটটা লেখো। একটা দেখলাম। ওকে, মিটিং মিনিটটা হলো কি, আমাদের মিটিং এ যখন কোনো ডিসকাস হয় না, কথা বলি, মনে করো 4-5 জন আছে, রাইট? 6 জন আছে, তখন অনেক কিছু নিয়ে কিন্তু কথা হয়। তখন একজনে করে কি, একজনের কাজ হলো সমস্ত নোট নেয়, কে কি বলতেছে, বুঝছো? ওই যে দেখছো না কোর্টে দেখছো না, তোমার জাজে যে কথা বলে, নোট নেয়। তো অনেকটা এরকম টাইপের, এক্স্যাক্টলি না, বাট এরকম টাইপের, কে কি বলতেছে না বলতেছে, এটা একজনের নোট নেয়। নোট নেওয়ার পরে ডকুমেন্ট রাখার জন্য, কি ডিসকাস হয়েছে না আজকে মিটিং এ, কি ডিসকাস হইলো, ডকুমেন্ট রাখে, বুঝছো? তো এইটা ডকুমেন্ট রাখে, এই জন্য একজন নোট নেয়। নোট নেওয়ার পরে এটা সবাই ইমেল করে সবাইকে পাঠায় দেয়, বুঝছো? আজকে মিটিং এর এই ডিসকাশন করা হয়েছে, কে কি বলছে না বলছে সবকিছু লেখা থাকে ওখানে। মনে করো তুমি কি বলছো, শান্তা সেড দিস, মোহাম্মদ সেড দিস, এরকম লেখা থাকে আর কি, বুঝছো? এটাকে মিটিং মিনিট বলে, এটা বুঝছো? তো এটা হলো মিটিং মিনিট। এখন মিটিং মিনিটের মধ্যে মনে করো তুমি বললা যে আমার এই প্রবলেম আছে, ক্যান ইউ গিভ মি দিস ডকুমেন্ট। মনে করো আমার তুমি বললা ক্যান ইউ গিভ মি দিস ডকুমেন্ট, রাইট? আমার তাহলে তোমার ডকুমেন্ট দিতে হবে, রাইট? এখন অ্যাকশন আইটেমটা হলো ফ্রম দিস মিটিং হু নিডস টু ডু হোয়াট। এই মিটিং এ ডিসকাস করার পরে কি ডিসিশন নেওয়া হয়েছে, লাইক হু নিডস টু ডু হোয়াট। মনে করো আমাকে বলা হইলো আই হ্যাভ টু সেন্ড ইউ এ ডকুমেন্ট। মনে করো আই হ্যাভ টু সেন্ড ইউ টেস্ট কেস। সো আমার এখানে লেখা থাকবে অ্যাকশন আইটেম, মোহাম্মদ উইল সেন্ড টেস্ট কেস টু শান্তা, বুঝছো? আবার মনে করো আরেকজন বললো যে টেস্ট লিড, মনে করো আমাদেরকে মনে করো পাঠাবে টেস্ট প্ল্যান। টেস্ট লিড মনে করো মামুন, তখন লেখা থাকবে মামুন উইল সেন্ড টেস্ট প্ল্যান টু অল দ্য টেস্টার। অ্যাকশন আইটেম মানে হলো কে কি করবে। ওকে, অ্যাকশন আইটেম আর মিটিং মিনিটটা অ্যাকচুয়ালি কি হবে আরিফ ভাই? মিটিং মিনিট হলো মনে করো সবার যে ডিসকাশন গুলা, এটা কে কি বলছে না বলছে, মিটিং এর ডিসকাশন, এভরি সিঙ্গেল পারসন হু সেজ হোয়াট। ওকে, একটা সেকেন্ড, বুঝছো? হু সেজ হোয়াট, এটা তোমার ইয়া খাইছিলা, কি বলে ঘুমের ওষুধ, কি বলে ঠান্ডার ওষুধ খাইছিলা? ওটার আমি তো এগুলোর উপরে আছি কয়দিন। আজকে তো আমি এই কয়দিন ফেনারগান খাইছি, আমার ব্রেন কাজ করতেছিল না এই কয়েকদিন। ফেনারগন কি ঠান্ডার জন্য খাওয়া হয়? কাশি।
তোমার কি মানে ফ্লু রেগুলার অ্যালার্জি, কিসের অ্যালার্জি? অ্যালার্জির কাজ এই যে পলেন, হ্যাঁ, সিজন, পলেন ও তোমার পোলেন অ্যালার্জি আছে? এবার খুব বড় মুখ করে বলছি, পরের দিন থেকে শুরু হয়েছে একদম গলা ব্যথা, 2 সপ্তাহ ধরে আমার গলা ব্যথা, কান বন্ধ, পোলেন কাশি। এনার্জি হলে একটু সমস্যা, বাইরে যখন একটু মানে মানে সামার রোদ হালি শুরু হয়ে যায় না? ওই যে যখন থেকে ফুল ফোটাটা শুরু করে, হ্যাঁ, তো আমার নর্মালি হয় না, আমার হয়ই না। এবার হচ্ছে খুব সিভিয়ার, মানে চোখ মুখ তো ফোলা ছিল কয়েকদিন আরিফ ভাই আমার। এখন তো কালকে একটু বেটার, তাও যে কাশি। ট্রাই নট টু গো। হুম, বাইরে গেছি, অ্যাকচুয়ালি প্রত্যেকদিন বাইরে গেছি, বাইরে না গেলেও যাদের হওয়ার থাকে এমনি হয়, কিন্তু আমার হয় না, আমার জীবনে হয় না। এবার আমার গলা ব্যথাটা বললো এমনি এমনি হয়েছে, ওটা বললো যে ইসের জন্য না, পোলেনের জন্য না, কিন্তু আমার 2 টনসিল ফুইলে আজকে করে বেটার, কিন্তু রাতের দিকে ব্যথা বাড়ে। তো আমার ওষুধ খাইতে হয় নর্মালি, শুধু ওষুধের উপর আছে 2 সপ্তাহ ধরে। চাটা খাইও তাহলে একটু দিনের বেলা। হ্যাঁ, ওটা তো কয়েকবার, 2বার করে খাই। ওকে, ওকে। আচ্ছা, মিটিং মিনিটটা তাহলে আরিফ ভাই কি লিখবো? ডিসকাশন অফ দ্য মিটিং, দ্যাটস অল বেসিক্যালি, ডিসকাশন অফ দ্য মিটিং। মনে করো তুমি যেসব কথা বলছো না, তোমার অফ দ্য সমস্ত কথা মিটিং এখানে ফর লেখা থাকে, ইন্ডিভিজুয়াল। জাস্ট ডিসকাশন অফ দ্য মিটিং। মিটিং মিনিট আচ্ছা, ডিসকাশন অফ দ্য মিটিং। ওকে। এখানে আরেকটা জিনিস লেখো, আমি জানি আই হ্যাভ ইট সামওয়্যার, তারপর লেখো এজেন্ডা। এই কথাটা মিটিং এজেন্ডা। এজেন্ডা। ওকে, ওকে। মিটিং এজেন্ডা মানে? ওকে, মিটিং মিনিটটা বুঝছো? মানে মিটিং মিনিট মিটিং হলো মিনিট যে যা বুঝছি। কথা বলে, মিটিং এর মধ্যে যে যা কথা বলতেছে, বুঝছো, হুম, সবগুলা রেকর্ড করা আর কি। মনে করো শান্তা ইজ হুম। সেইং দিস, তারপর মোহাম্মদ ইজ সেইং দিস, মামুন ইজ সেইং দিস, এরকম ভাবে লেখা থাকে মিটিং মিনিট। কথাটা বুঝছো? মিটিং মিনিট হলো মিটিং এ যে যা কথা বলছে সব কথা রেকর্ড করা আর কি, সেটা কথা ওকে, বুঝছো, মিটিং মিনিট। ওকে। আর মিটিং এজেন্ডা? আসতেছি, অ্যাকশন এটা বুঝছো? মানে ওই ডিসকাশন থেকে মনে করো ডিসকাশন করতেছি আমরা, right? মনে করো তুমি আমাকে বলতেছো যে ক্যান ইউ গিভ মি দিস, তখন লেখা থাকবে, অ্যাকশনের লেখা থাকবে মোহাম্মদ উইল গিভ দিস টু শান্তা। বুঝছো? অ্যাকশনের বলে বুঝছি, হু ইজ বুঝছি। গোনা ডু হোয়াট, বুঝছো না? ওকে, অ্যাকশনের বললো হু ইজ গোইং টু ডু হোয়াট ফ্রম দিস ডিসকাশন, নাও হোয়াট উই ডিসাইডেড টু ডু হোয়াট, বেসিক্যালি, বুঝছো? দাদা, ওই যে তোমার ওই যে বোনের বিয়ে হয়েছে, আর কি দেশেই আছে না অন্য কোথাও থাকে? না না, দেশেই, এখনো দেশে আছে, ও, কিন্তু ট্রাই করবে বাইরে, বাইরে অ্যাপ্লাই করার জন্য ট্রাই করবে। তোমার বড় বোন কি ডেন্টিস্টে ওখানে না, প্রফেসর না? ডেন্টিস্ট। ও হইতেছে লেকচারার, কিন্তু এখন ওই যে এমএস করতেছে, তো এখন স্টাডি লিভে আছে। আর বড় বোন আসার প্ল্যান হইতেছে, সাইমারে বলতেছিলাম কোথায় আসবে? এখানে, আসবে? মানে 2-3 সপ্তাহের জন্য ঘুরতে। ও আচ্ছা আচ্ছা, গুড। মানে উনি না, আমি দেখছিলাম ও মানে ওই ইয়াতে মানে টিচিং করে সোজা কথা, রাইট? প্লাস ডেন্টিস্ট নাকি? ডেন্টিস্ট প্লাস টিচিং করে, কিন্তু এখন স্টাডি লিভে আছে, ওই যে আবার এমএস করতেছে। ও, এমএস করে দিয়েছে, রাইট। ওকে ওকে, ভেরি গুড। ওকে। আর মনে হয় 1-1.5 বছর বাকি, তারপরে শেষ হবে। আমাদের সবার চেহারা খুব সেম, মানে ভেরি সিমিলার, তিন বোনের। তাই অ্যাকচুয়ালি মিল নাই আরিফ ভাই আমার সাথে, কারণ কিন্তু হঠাৎ করে দেখলে এখন মিল লাগে। আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় সাহেবের বলতেছিলাম আপনাদের চেহারা মনে হয় ভালো। সবাই বলে, সবাই বলে, এখন এখন লাগে। তাই? বুবুর আগে লাগতো না, ইদানিং লাগে, মোটা মোটা হওয়ার পরে এখন লাগে। আগে পুরো একটা কাঠি ছিল। রুম্পার সাথে বলে সবাই, অনেকের আমার মিল। রুম্বার সাথে, হ্যাঁ, ছোট বোন যেতে তোমার না? হুম, 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 ও হুম। হ্যাঁ, দ্যাটস হঠাৎ রুম্বার করে। সাথে অনেক ভালো আছে তোমার। হ্যাঁ। হ্যাঁ, ইয়ে, ওকে, তা অ্যাকশন আইটেমটা জিনিসটা ক্লিয়ার হয়েছে, করোনাটা অ্যাকশন মানে বেসিক্যালি হোয়াট এভার উই নিড টু ডু, এই জিনিসগুলো হয়তো সব আই উইল শো ইউ ফিজিক্যালি, মানে ইন আমার কাজের জায়গার, ওয়ান্স ইউ আর হিয়ার, বুঝছো? হুম, হুম, সো দেন ইউ উইল বি হুম। ক্লিয়ার অন এভরিথিং।
আই মিটিং। হোপ ঠিক মতো হবে। আরিফ ভাই, আমার সাথে এখন ভয় লাগে, একটা একটা করে মনে হয় যে না কোনো কিছু মাথা থেকে চলে যায়, এরকম লাগতে থাকে। না তুমি করবে কি শান্তা, দ্যাটস দ্য অনলি থিং এই ব্যাপারে, মানে জবের ব্যাপারে কন্টিনিউলি রিভিউইং দ্যাম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট you don't know. If you know, still review them. If you don't know, you have to review them. So if you continuously review them, এই জিনিসগুলো খুব মানে পিস অফ কেক হয়ে যাবে এক সময়, কিছুই মনে হবে না, রাইট ওয়েতে মনে হয়ে যাবে, বুঝছো? এটাই খুব ওই বেশি ইম্পর্টেন্ট। ওই প্রথমবার তো এর জন্য মেবি হ্যাঁ যখন আমি লেকচার শুনি তখন আমি সবই বুঝতেছি, হ্যাঁ, মাথায়ও আছে, বাট ওই যে একদম পাকাপোক্ত ভাবে যে হওয়া, ওইটা এখনো হইতেছে না। আসলে জিনিসটা তো কঠিন না, কনফিউজিং। ইটস নট হার্ড, ইটস কনফিউজিং। কনফিউজিং, রাইট। হ্যাঁ, এটাই এবং একটা কনফিউশন সাথে আরেকটা। অ্যাভয়েড করার কিন্তু একটাই ওয়ে, বারবার করা, বুঝছো? আর আই নো। কিছু না, বুঝছো? তো তোমাকে আমার একটা লেকচার যদি দেখি আরিফ ভাই আপনার 1.5 ঘন্টার লেকচার, ওই লেকচারটা আমার পুরোপুরি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে লাগে 4-5 ঘন্টা। হ্যাঁ, দ্যাটস ট্রু। আমি যখন রিভিউ করি তো নর্মাল না আরিফ ভাই এখন দেখা নাই, ওয়াফির আছে, দেখা যায় একটা শুরু করি, ও আল্লাহর মতো আমরা তা বদার করে না। ইদানিং দেখা যায় মিশুর বাসায় চলে যায়, ওই টাইমটা আমি পড়ি সন্ধ্যার সময়। কালকে যেরকম আমি ইচ্ছা করে করে রাত 1টা পর্যন্ত মিশুর বাসায় রাখছি, যে ও ছিল, আমি ওর মধ্যে এখানে পড়ছি। তো নাহলে ও থাকলে দেখা যায় একটু বড় বাচ্চা মানুষ তো, এটা বদল করে ওটা বদল করে, আর 4-5 ঘন্টার আগে লেকচার শেষ হয় না, শেষ হওয়ার পরে যায় তখন দেখি যে না পড়তেছি, একটা কথা বারবার শুনি, আবার টানি, আবার শুনি, আবার লিখি, তো দেখা যায় লেট হয়ে যায়। তো একটা লেকচারে 4-5 ঘন্টা চলে যায়। হ্যাঁ, আই এগ্রি কমপ্লিটলি। ওশান্ত, তোমার তো বলছে, আবারও বলি, ওই যে রেগুলারলি তোমার সাথে ক্লাস নিয়ে স্যাটারডে সানডে, ডোন্ট মেক, আমি বলি না ওইটা নিয়ে তো, এটা খুব কিন্তু নরমাল। কিন্তু কেন বলে আরিফ ভাই, বলে আপনি যে রেগুলারলি আমার ক্লাস করেন, এটা কিন্তু আবার নিপু পড়ে ওরা জানে। না না, দ্যাটস ওকে, বলবা কি ডিফারেন্ট ওয়েতে। না শান্তা, ইজ নট, আই উড ডু দ্য সেম। মনে করো মামুন আমার আসার ডিসেম্বর থেকে বলতেছে, আরিফ লেটস সিট ডাউন। আমি আমি কয়দিন ধরে চিন্তা করছি, আমি তো মনে হচ্ছিলাম ভার্জিনিয়া থেকে বলে আসবো, আমি তো ভুলে গেছি ওইটা ক্লিয়ার করতে, একদমই আমার মাথায় নাই। না না, কয়দিন ধরে চিন্তা করছি, ওদের সাথে আমার কথা হয় না ঠিক মতো এখন, যে আমি এই জিনিসটা ক্লিয়ার করবার কাহিনী কি আরিফ ভাই জানেন? ধরেন আপনারা, আমি একটা জিনিস করলাম, আপনি সাইমার সাথে ডিসকাস করেন, রাইট? বা সাইমার আমি বললাম, সাইমা এসে আপনার ডিসকাস করে বলবে, একজনরে বললে হইলো। জিহানের বেলায় আমার হবে কি, জিহানরে ধরেন বললাম, জিহান যে জীবনে এটা মামুন ভাইয়ের কানে পৌঁছাবে না, না না, না না, তো মামুন ভাইরে বললাম, মামুন ভাই যে জিহানের জীবনে পৌঁছাবে না। তো এখন কাহিনী হইতেছে আমার মামুন ভাইরে বলাটা মনে হয় মোর ইম্পর্টেন্ট, মামুন ভাই শুড নো, কারণ মামুন ভাই কখন ওই যে ধরেন কথা কথা ওয়াফির মাঝে মাঝে ফেস টাইমে কথা বলে, তখন জিজ্ঞেস টিজ্ঞেস করলে তখন ধরেন আমি বললাম যে না আরিফ ভাই আমার লেকচার টেকচার ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওগুলা দেখতেছি, আর কোশ্চেন টোশ্চেন থাকলে আরিফ ভাইয়ের মাঝে মাঝে, আমি উইকেন্ডে যেহেতু সকালের দিকে ফ্রি থাকে, তখন আরিফ ভাইরে আমি মাঝে মাঝে বলি যে এটা এটা বুঝি না, আরিফ ভাই পরে আমার পাল্টা বুঝায় দেয়। না না, ওই জিনিসটাই ওইটাই বললো, ওই যে কি, আমিও মাইন্ড করতাম, মামুনের কথা বলি না, কারণ হলো কি, সে বলতেছে তার হুম বাসায় হুম ছিলাম, শুরু করে নেই, তো এটা তো হুম হুম আমিও তো মাইন্ড করতাম না। আসলে হয়েছে কি, হুম হুম মাইন্ড, আমি এতদিন তো খুব প্যাসের মধ্যে ছিলাম, বুঝছো? এক নাম্বার, আর মামুন হয়েছে কি, মানে সিরিয়াস হলো 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, একদিনের জন্য, আবার কালকে কোনো খবর নেই। মামুনের আমি কিন্তু শুরু করছিলাম, মামুনের সমস্ত ডাটাবেস ইনস্টল করাই দিছি, তারপরে তোমার আমার যে ইটিলের ডকুমেন্ট গুলো এগুলা দিছি, সে অনেস্টলি সে ওখানে জানেও না এগুলো কই আছে, বুঝছো? তো আমি দেখলাম, যখন আমি বলছি মামুন এগুলো পড়ো, আমি তো আসি, আমরা দেন উইল সিট ডাউন, কিছুই করে নাই। তো ওই ধরনের তার কাছে মোটিভেশনটাও ছিল না, এই জন্য আমার আর শুরুও করা হয় নাই, বুঝছো? হুম তো হুম এই হুম। জন্য, বাট এনিওয়ে, সে যদি এখন শুনে তো রেগুলারলি এরকম 2-3 ঘন্টা পড়াচ্ছি, তাহলে সে মাইন্ড করতে পারে, এই জন্য জাস্ট বলে প্রথম দিও। প্রথমবার তো বলছিলাম, এরপর আর ওটা তো ক্লিয়ার করা হয় নাই। তো এখনো 100% মামুন ভাই জানে, কিন্তু এটা যে না দেখে আমি করবো, কারণ মামুন ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয় না। আর ওই যে বললাম যে জিহানের সাথে কথা হয়, তো জিহানরে বললো, জিহান জীবনও যে এটা মামুন ভাইরে মানে বলবে না, নর্মাল মামুনের কথাই বলে বলবো না। আমি, বুঝছো? হয়েছে কি, মামুনের ওই ইয়াটা দেখি না, একটা আছে না কনসেন্ট্রেশন, যে ওকে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, ওই জিনিসটা আমি ফোকাসটা পাই না। সে কয়দিন করলো ডিবিএ, কয়দিন করলো সিলেনিয়াম, কিউটিপি, জানি মানে রানিং জানি যে অ্যারাউন্ড, সে কেন যেন ফোকাস করতে পারতেছে না। তার সাথে আগে ওইটা নিয়ে আমি ডিসকাস করবো, যে ফার্স্ট লেটস ফোকাস, বুঝছো না? মনে করি শান্ত, অনেস্টলি আমি যখন মানে প্রথম 4 বছর কাজ শুরু করি, 5 বছর আগে, তখন I spent 1 year, or literally 1 year, to decide which line I want to go. মনে করো টেস্টিং কিন্তু অনেক জব, মনে করো যে ডাক্তারি লাইন, ডাক্তারি সো মেনি লাইন, রাইট? পরি যে মনে করছো কমপ্লিট ডিফারেন্ট একটা লাইন, রাইট? ডাক্তারি লাইন, টেস্টিং এর সো মেনি লাইন আছে, বুঝছো? তো which line I want to go, I spent 1 year to decide.
not only testing in IT field, বুঝছো, which line I want to see in মনে করো in 10 years for myself. So I spent 1 year, I decided now I'm still stick to that line. I didn't move anywhere else, বুঝছো। So it's very important. Okay. মনে ওটা নিয়ে কথা হয়েছিল এর আগেও, বাট আবারও কথা বলবো। আগে first you have to decide না what you want to do, then you can progress, বুঝছো না। once you know what you're going to do, then you can progress, বুঝছো না। তো দেখি ওই জন্য আমি চাই না আসলে মামুনের, আমি চাই না সে মন খারাপ করুক, বুঝছো না। সে এমনিতে সফটওয়্যারে না না এই জন্য আর কি, বুঝছো না। বাট আমি আমি তার না সাথে আমি বলবো তোমার আমি আম- আমি ভার্জিনিয়ায় থাকতে এটা ক্লিয়ার করতেছি, তারপর তো আমার সাথে মামুন ভাইয়ের সাথে মানে এটা আছে না, যেটা মোমেন্ট তৈরি হয়, ওই মোমেন্ট তৈরি হয় না, যে বিষয়ে কথা বলা, আর সত্যি কথা ভুলেও গেছিলাম লাস্টের দিকে, এত দাওয়াত দেওয়া থাকবে যাবে করতে করতে। না এটা কথা সত্যি যে বলতে কোনো ইয়ে না, কারণ আই আমি নো আই নো অনেস্টলি দ্য রিজন আই এম সেইং দিস, কারণ আমি চাই সে মন খারাপ করুক, মানে ভুল বুঝুক আর কি, বুঝছো। আমি তো এরকম না যে তোমার সময় আসা দিচ্ছি না, তা না, বাট আমি চাচ্ছি যে মামুনের বসবো ডেফিনেটলি, বাট একটু টাইম নেওয়া হয়তো বা, বুঝছো না। কারণ ওই ইটিএল জিনিসটা ইজ কমপ্লিট ডিফারেন্ট লেভেল অফ থিং, বুঝছো। লট অফ প্র্যাকটিস, ইজ নট তোমার একটু পড়াই দিলাম দ্যাটস ইট। আমি 1 ঘন্টা পড়লে তোমার 10 ঘন্টা স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইটস প্রোগ্রামিং, বুঝছো। সো দ্যাটস ওয়াই I need some time to, make him decide first, not mine. Make him decide what he wants to do. That's the whole thing. এটা 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 যে কোনো কিছুতে দরকার ভাই। আমি ধরেন আমি যে আইটি তে ঢোকার প্ল্যান করছি, আমি মেন্টালি করে নিছি যে আমার চারপাশ থেকে অনেক মানুষ অনেক কথা বলবে, বাট আমি কারো কথা শুনবো না। আমি যা ঠিক করছি আমি ওটাই করবো, কারণ আমি যদি এত মানুষের কথা শুনতে চাই আমি কিছু করতে পারবো না নর্মালি। আর ধরেন আহ, যারা আমার বলতেছে দে আর মাই ওয়েল উইশার্স, আপনি নিজেই আমারে যাতে না বলেন সাইবার, আমি বলছি আরে ভাই কিছু বলতে বলিস না আমারে, কারণ আমি দেখা যায় মাইন্ড ঠিক রাখতে পারিনি। ধরেন দুলা ভাইয়ের একটা ফ্রেন্ড আছে সোহেল ভাই, উনি আমার খুবই ওয়েল উইশার। উনি যখন শুনছে আমি আইটি তে ঢুকতেছি, ও বলতেছে তাহলে তুমি করো, তোমার মেডিকেল লাইনে তুমি এমপিএইচ করো, এমপিএইচ করে তারপর তুমি হেলথ ইসেতে ঢুকে যাও, জেনারেল পাবলিক হেলথে ঢুকে যাও। তো আমি শুধু জি জি করে আমি কিন্তু মাথায় রাখতেছি যে না, আমি কোনো কিছু শুনবো না, যে আমি এখানে কনসেন্ট্রেট করতেছি, এখানে করব। ওই যেটা হয় ভাই যে এক একবার এক এক দিকে এক একজন যদি বলে আচ্ছা ওটা করলে ভালো হতো, তাহলে আচ্ছা এটা বাদ দিয়ে ওটা করি, বা ওটা বাদ দিয়ে ওটা করে, দেখা যাবে আমি কোনো কিছু নর্মাল অ্যাকচুয়ালি করতে পারতেছি না। না তা তো অবশ্যই, ওইটাই এই জন্য 100% গুড রাইট থিং। কারণ আমিও আই ডু দ্য সেম থিং। আমি মনে করো এই যে আমিও যে ডিসাইড, আই স্পেন্ড 1 year ফর রিসার্চ মাই সেলফ, বুঝছো না, টু সি হোয়াট আই লাইক, নট লাইক হু সেজ হোয়াট আই লাইক অলসো না। রাইট। আমার সিমি ওয়াজ এ গুড অ্যাডভাইস দিছিল এই ব্যাপারে। আমি কারণ প্রথমে যখন শুরু করি সিমির সাথে কথা, সে তো অনেকদিন কাজ করে, তখন আমাদের মধ্যে তো সিমি তো মনে হয় অনেকদিন কাজ করতেছিল। তো সিমি আমার বলতেছিল আর কি, আরিফ ভাই মানে আমি প্রেফার এই ডাটা বেজে যেখানে ঢুকা, সিমি কিন্তু ওয়াজ এ গুড মানে ওয়েল উইশার, মানে অ্যাডভাইস ওয়াইজ। সেরকম আরিফ ভাই আপনি মনে করো আমার ডিফারেন্ট লাইনে মনে করো কোনটাতে করবো ডিসাইড করতে চাও, সে আমার বলে আরিফ ভাই আপনি তো ডাটা বেজে ঢুকেন, ডাটা ওয়্যার হাউসে, গুড থিং ইউ ক্যান মুভ আপ লাইক রিয়েলি হাই লেভেল। বাট আপনি যদি এই লেভেলে মনে করো আরেকটা জিনিস আছে কিউটিকল অটোমেশন, এই লেভেলে ঢুকেন, ইউ উইল মুভ আপ বাট আপ টু টেস্টিং জব, দ্যাটস ইট। You make 100 like 20 30, that's it. But in database you can really move up, you can make $250,000 $500,000 is their job in future if you want to. মানে অনুকূল করে বলতে, this field is a growing like career wise, this field also growing by the limitation cap, which is a very good advice, and that's also motivated me to choose this field. So এই জন্য তুমি once you decide, that's it, বুঝছো না, then that's it. সাইমা তো লিটারালি আমার ওই যে এদের পাবনাতে বলে জানের উপর উঠা আর কি, বুঝছো। তোমার পড়ানোর জন্য সাঁতার শুরু করে আমি শুরু করবো আর কি কাপল উইকস। আমার লিটারালি আমার খুব মানে পুশ করে দিয়েছিল আর কি, সামনে। তো এনিওয়েজ মানে হচ্ছে কি রিয়েলি যখন তোমার প্র্যাকটিস হবে, এগুলো তো অল থিওরি না, তোমার যদি রিয়েলি প্র্যাকটিস করবা, দেন ইউ উইল ফিল ইউ রিয়েলি ওয়ার্কিং, বুঝছো, রিয়েলি ওয়ার্কিং। আমি যখন পড়ছিলাম তখন সাউথ বাইয়ের অফিসে একদিন আসছিলাম, বুঝছো, সাউথ বাই আমার নিয়ে আসছিল অফিসে, তখন সাউথ বাইয়ের তো প্রজেক্ট আমি দেখাইছিলাম, তখন ওই যে উর্মি নিয়ে গেছিল, উর্মি সাউথ বাই, তখন আমার রিয়েলি আমার মনে হয়েছিল যখন আমি প্রজেক্ট ইন্টারভিউতে, আমার লিটারালি আই ওয়াজ থিংকিং আই এম ওয়ার্কিং ইন দেয়ার মেন্টালি। তো তোমারও ওরকম মেন্টালি এরকম চিন্তা করতে হবে যে আই এম অলসো ওয়ার্কিং দেয়ার অ্যাকচুয়ালি, বুঝছো না। এরকম করে তুমি যখন রিয়েলি আমার প্রজেক্টে কাজ করবে, ইউ গোনা রিয়েলি ডু থিংস, it's not I'm going to show you one like this. No, I will make you do things, you will do it,
and then you'll feel that okay, I'm really doing it now. Then why I'm not lying, basically that's all. তোমার এই মেন্টালি আসতে হবে। তুমি যখন কাউকে মিথ্যা বলবা তখন এই মিথ্যাটা কিন্তু তোমার মধ্যে সত্য হইতে হবে, তা না হলে তোমার চোখে মুখে ভাইসে উঠবে যে রং। পয়েন্টটা বুঝছো? আমি যদি বুঝছি, তোমাকে কিছু আমার এক্সপ্লেন ভিতরে করি, কনফিডেন্স লেভেলটা থাকতে হবে যে আমি ওকে যদি আমি তোমাকে অ্যাকচুয়ালি জানি। আমি যদি নিজেই সেটা বিশ্বাস না করি, হাউ মানে মেক ইউ বিলিভ? ইন্টারভিউতে আমি আর বলতেছি যে আমি ওয়ার্কিং লাস্ট 6 years, আই এম ডুইং দিস, আমি যদি এটা নিজে বিশ্বাসটা না করি, হাউ মানে মেক হিম বিলিভ দ্যাট? কথাটা বুঝছো? আর ভাই আমার একটা প্রবলেম আছে। প্রবলেম কি জানেন, আমি আমি কিন্তু ভাইবা ফেস করতে খুব ভয় পেয়ে যাই। শান্তা, ইজ ভেরি নর্মাল। ভয় যদি পাও ইজ নর্মাল, ভয় না পাওয়াটাই তো নর্মাল না। ভয় পাবা না কেন? নতুন একটা পরিবেশে যাচ্ছ, নতুন 6-7 জন লোকের কাছে তুমি, মানে 2-3 জন লোক থাকবে, এদের সাথে কথা বলবা, এদের তোমার প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দিবা। ভয় পাওয়াটাই তো নর্মাল। তুমি যদি ভয় না পাও, দ্যাট মিনস ইউ ডোন্ট কেয়ার, দ্যাট মিনস এবং ভয় পেয়ে পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এটা হচ্ছে that সবচেয়ে is very খারাপ। normal, বুঝছো না? দিস ইজ ভেরি নর্মাল। ভয় পাওয়াটা নর্মাল, ব্ল্যাঙ্ক হওয়াটা, এভরিথিং ইজ নর্মাল। কিন্তু এভরিথিং উইল ওভারকাম কিভাবে করবে জানো? ইটস ভেরি ইজি টু ওভারকাম। কনফিডেন্স, দ্যাটস ইট। কনফিডেন্স মানে নিজের ভিতরে তোমার যখন বিশ্বাসটা আসবে যে আই নো, দ্যাটস অল ইট ম্যাটার্স। ভয় পাওয়া বলো, এভরিথিং ইজ ভেরি নর্মাল। আমি কয়েকদিন আগে ইন্টারভিউ দিলাম, আই ওয়াজ নার্ভাস টু, ইটস ভেরি নর্মাল। বাট আমার কথাটা তো কিছু বুঝবা না, কারণ হলো কি, কনফিডেন্স লেভেল। তোমাকে এই কনফিডেন্স লেভেল যদি থাকে, তাহলে তোমার কাছে এই ভয়টা যতই থাকুক, ইউ ক্যান টক ফ্রিলি। কথাটা বুঝছো? আমি যে এই ইন্টারভিউ দিছিলাম, কিন্তু কয়েক রাউন্ড ইন্টারভিউ ছিল। লাস্ট একটা ইন্টারভিউ ছিল 6 জন না 7 জন ছিল। কথাটা বুঝছো? যে all of them ask question one after another. It's very I was writing in the board, বুঝছো? 6-7 জন বসে রয়েছে, they will do something and I have to write on the board. কথাটা বুঝছো? So it's very normal thing to be তোমার ইয়া হওয়া, বুঝছো না, নার্ভাস হওয়া। তো তোমার কনফিডেন্স লেভেল না থাকলে ইটস নাথিং। তো এই জন্যই তোমাকে রিয়েল কাজটা করতে হবে। জিনিসটা এরকম চিন্তা করো, তুমি নাইটরা ফলসে গেছো, মনে করো একবার, খুব ভালো করে দেখবা, একবার তুমি শুধু আমাকে এসে গল্প করবো আমি নাগরে ফলসে গেছি 5 বার, দ্যাটস অল ইট ম্যাটার্স। এখন তুমি যদি ভালো করে ওখানে দেখো, অবজার্ভ করো, তাই না, ভালো করে ঘুরু টুরো, তখন কিন্তু এই একই জিনিস তো নাকি, একই ঘটনা তো একই। তুমি শুধু আমাকে এসে বলবা যে আমি 5 বার গেছিলাম, দ্যাটস অল ইট ম্যাটার্স। আমি মনে করে গেছি 10 বার হবে, অ্যাটলিস্ট আরো বেশি। আমি যদি কাউকে বলি 30 বার গেছি, ইটস ফাইন টু, আই ক্যান এক্সপ্লেইন এভরিথিং। সেম জিনিস, তুমি আমার এখানে এসে কাজ করবা, 1 মাস কাজ করার এটা বলবে 1 বছর। জিনিসটা খেয়াল করো, দ্যাটস অল ইট প্র্যাকটিক্যালি কিন্তু ম্যাটার। যে প্রজেক্টে তুমি কাজ করবা, এখানে তুমি 1 মাস কাজ করে থাকো, 1 মাস কাজ করো, এটাকে তুমি বলবা তো 1 বছর কাজ করছো, দ্যাটস অল ইট ইজ। এই জন্য তোমার এই কাজ করবা, এই কনফিডেন্স লেভেলটা গ্রো করা, বুঝছো না, দ্যাট দিস হোয়াট আই এম ডুইং। কথাটা বুঝছো? বুঝছি। সুতরাং এগুলা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা খুবই নরমাল। আর সবচেয়ে বড় কথা হলো, ইন্টারভিউতে তোমার কখনো কেউ বলবে না যে ইউ আর সেইং ইট রং, হোয়াট ইউ ডুইং, অল নাথিং। এভরিবডি ইজ ভেরি নাইস, ভেরি নাইস। মার্ক তো আর দিবে না, বুঝছো না, আমার সোজা কথা। এটা বুঝছো, যাবো, প্রশ্ন করবো, পারলে পারলাম, না পারলে বলবে যে ওকে আই এম নট হায়ারিং, রাইট? বেসিক্যালি দেন আই এম গোনা ট্রাই নেক্সট সামথিং এলস। সাদা দেখো, এখনো যে ইন্টারভিউ দেই, নট 100% ইন্টারভিউতে সিলেক্ট মি, not 100%, because there's a lot of things in there. Maybe they don't like me, or maybe they don't think I'm qualified for this, or sometimes maybe think I'm close to manual testing interview day. Sometimes they make think I'm maybe more qualified. বুঝছো? তো কারণ হলো তারা চায় কোনো স্টেবল পারসন। তারা যদি দেখায় যে এই জবের জন্য তুমি ওভার কোয়ালিফাইড, that means they know you're not going to stay there. Probably you're looking for a job, probably your project ended right away, you need something, so you're just looking for something, but you're not going to stay, so they don't want to hire you. বুঝছো? এই জন্য লট অফ থিংস, সো নাথিং টু ওরি, বুঝছো না? জব ইনশাল্লাহ পাই যাবে শান্তা, ইনশাল্লাহ। আমার 4 মাস ম্যাক্স, এর মাঝখানে এভরিথিং উইল কমপ্লিট, বুঝছো? বাট তোমার ওই প্ল্যানটা রাখো, আশা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ তা নাহলে এগুলো সব না না না, চলে না, বুঝছো না? আমার তো এই প্ল্যান ঈদের পরে ডেফিনেটলি রোদের পরে আসার হ্যাঁ, ঈদের ঈদের পরে আসার 100% প্ল্যান আছে। আমি ওই মধ্যেখানে ভেজাল লাগাইতেছে আমার বড় বোন, যদি বাই চান্স আসো, আসবে হয়তো 2-3 সপ্তাহের জন্য হয়তো আসবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আর আসলে আমি ওরা তারপরে বলছি আসবি না? না, হ্যাঁ আমার আমার তো প্ল্যান আছে ওইটা আর নিয়ে আসার। আপনার ই হয়তো আসবে 2-3 সপ্তাহের জন্য আসলে ম্যাক্স। তো যদি আসে, আমি ওরা তারপরে বলছি, আমি বলছি, আমার
আছে আমার ওই যে কাজের জন্য, আমি আর বলি নাই যে আপনার সাথে যে এত মানে ক্লোজ রিলেশন, আমি বলছি, দেখো যে পড়ায় সে তো আমার যে সময় যেতে বলবে সেই সময় আমার যেতে হবে। জুলাই যাওয়ার কথা, বলে জুলাই গেলে আমি, জুলাই না পারলে তো আমার আর আশা হবে না, কারণ আগস্টে ওর আবার কি বলে যে টেস্ট আছে, সামথিং ফাইনাল, সামথিং সামথিং। না, তো বলতেছে তো ওনাদেরকে টাইম ইয়ার দিয়ে ওনা যখন ওনাদের সুবিধা আসুক, অসুবিধা নাই, এখানে নিয়ে এসো, আর দ্যাটস কমপ্লিটলি ফাইন, অসুবিধা নাই। আর মানে হোয়েনেভার তুমি মানে ঈদের পরে যখনই সুযোগ হয় তখনই এখানে চলে আসবে। আর আমি প্ল্যান হলো, মনে করো এই যে নেক্সট মাসের মধ্যে একটু কমপ্লিট থিওরি এভরিথিং, দ্যাটস মাই প্ল্যান। জুনের মধ্যে আমি থিওরিটিক্যালি এভরিথিং আল কমপ্লিট, নো ম্যাটার অফ হোয়াট। বুঝছো, মানে এটা তো ওই যে মে মাস শুরু হইলো, মে জুন এভরিথিং উইল বি ইনশাআল্লাহ ডান, থিওরি ডান। আফটার দ্যাট ইউ মানে কমপ্লিটলি ডু, মনে করো ইন্টার্নশিপ, complete internship. If you want to stay 2 weeks, 3 months, as much as you can stay. বুঝছো, আমার পয়েন্টটা বুঝছো? জুনের মধ্যে ইনশাল্লাহ আল ফিনিশ এভরিথিং। বুঝছো, মানে 3 মাস, মানে হয়ে গত যাবে, মাসে শুরু করছি, হ্যাঁ, হয়ে যাবে এর মধ্যে শেষ। মানে থিওরি এভরিথিং ইজ ডান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে ইন্টার্নশিপ মানে কি তুমি কাজ করবে, মানে আমার রিয়েল প্রজেক্টে আমি কাজ থেকে আসলাম, আমার কম্পিউটার, আমি কাজ থেকে আসলে তুমি আমার কম্পিউটার নিয়ে বসবা, কথাটা বুঝছো? বুঝছো? তারপরে উইকেন্ডে সারাদিন, কথাটা বুঝছো? আমি তোমার কাজ দিব, তুমি পুরো জিনিসটা করবা। তারপরে মিটিং আছে, এখানে মিটিং এ তুমি কি ফোনে অ্যাটেন্ড করবা? আমরাও কিছু মিটিং এ ফোনে অ্যাটেন্ড করি। আমাদের 70% মিটিং হবে, আকামের মিটিং হয়, উই হ্যাভ টু বি দেয়ার, ফোন অ্যাটেন্ড করি। তুমি, আমি তোমাকে সব বুঝছো, লাইভ দিয়ে দিব। শুনতে থাকা, জাস্ট হ্যাঁ, কনফারেন্স কল। আমি তোমাকে ফোনের মিটিং দিয়ে দিব, আমি ফোনের ইনফো সব দিয়ে দিব, তুমি এখান থেকে জয়েন করবা মিটিং এ। বুঝছো, তখন তুমি শুনতে পারবা কে কি বলে না বলে, অ্যাটলিস্ট ইউ ক্যান হিয়ার। বুঝছো না? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কথাটা বুঝছো? তো এই জন্য বলি যে তোমার ওই এই জিনিসটা কিন্তু মানে এই সমস্ত যেগুলো পড়তেছে এখন উইল মেক সেন্স ওয়ান্স ইউ স্টার্ট ওয়ার্কিং। বুঝছো, কারণ রিয়েলিটিতে অনেক ডিফারেন্স। মনে করো তুমি যখন ড্রাইভিং লাইসেন্সের লার্নার পারমিটটা পাওয়ার পরে যে টেস্ট দিবা, টেস্ট দেওয়ার সময় যে ড্রাইভিং করো আর ড্রাইভিং লাইসেন্সের পরে পাওয়ার পরে যে ড্রাইভিং কমপ্লিট ডিফারেন্ট কিন্তু, মানে যেটা বুঝছো? এই জন্য বলি যে আমরা যদি এখন ড্রাইভিং লাইসেন্স টেস্ট দেই উইল ফেল, কথাটা বুঝছো? তো এই জন্য বলি তখন রিয়েলি কাজ করবা, ইট উইল হোল সিনারি উইল চেঞ্জ, ইউ উইল সি a lot of things, all this theory most of the time we don't follow all of them না। এই জন্য তুমি এক্সপ্লেন করে তোমার সুবিধা হবে। আমাকে অনেক সময় জিজ্ঞেস করে এটার মানে কি, আমি বলি যে এটা মানে হলো এটা, বলো না এটা মানে তো কেমন, নো দিস নট হোয়াট আই ডু, দিস ইজ হোয়াট আই ডু, আই এম টেলিং ইউ হোয়াট আই ডু, আই এম নট টেলিং ইউ হোয়াট ইজ ইন দ্য বুক, কথাটা বুঝছো? দ্যাটস দ্য কনফিডেন্স লেভেল দে ওয়ান্ট টু সে। এই জন্য তুমি মানে প্ল্যান করবা ঈদের পর পরই মাস্ট এখানে আসা। এখন তোমার বোন যে কদিন থাকবে, অথবা অন্য কোনো সমস্যা, এনিথিং ক্যান হ্যাপেন, তোমার শাশুড়ি আসতে পারে, এনিথিং, ফরগেট অ্যাবাউট ইট, দ্যাট ডাজন্ট কাউন্ট, দ্যাট টাইম ইউ গো ব্যাক, দ্যাট টাইম ইউ গো ব্যাক। বাট আদার দেন দ্যাট তুমি মনিরকে এখন থেকে বলে রাখবা যে দেখেন আমার ঈদের পরে ওখানে থাকতে হবে কিছুদিন, দ্যাটস দ্য প্ল্যান। ওটা উনি জানে, কারণ উনি সবকিছুতে ইজি কই, উনার এগুলাতে কোনো না প্রবলেম না নাই। বলতেছি ওটা বলে রাখো, কারণ হলো তোমার ওই আনলেস ইউ রিয়েলি সি দ্য ওয়ার্ক ইউ উইল নট মেক সেন্স টু ইউ। বুঝছো, মানে তোমার কনফিডেন্স লেভেলটা কাজ করবে না। এই যে মনে করো সাইমারা যখন পড়াশোনা করতো, আমি তো দেখতাম এই যে পড়াইতো, এদেরকে প্রশ্ন করতো, তোমার বিশ্বাস করবে না, মানে এখন মনে হয় হোয়াট দে ডু, একটা প্রশ্ন করতে ফোন করতো, ও ভাই এই জিনিসটা মানে কি, দেখা যায় তো একদিন 2 দিন পরে কল ব্যাক করতো, 5 মিনিট কথা বলতো, এই যে বিগ থিং ফর দ্যাম, মানে 5 মিনিট সময় দিলেই, ফোনের সময় দিলে মানে যে কি হয়ে যাইতো। তারপর সাইম একবার আসছিল না এখানে, সাদবাদের বাসায় ছিল, উমিদের বাসায় 1 সপ্তাহের জন্য এখানে ছিল তোমার। তো এরা তোমার ওই সময়টা ওরকম করে দিত না। ও সাইমন স্ট্রাগল এ লট, সাইমা মামুন যারা বলো তারা পড়াশোনা করতো, they didn't get that help at that time, বুঝছো, they are too professional। তো এনিওয়ে তোমার তো তোমার এইখানে থাকাটা খুব, মানে ওই সময় ইন্টারনেট টাইপের করাটা খুব জরুরি, এটা মনে রাখবা, প্ল্যান করো এরকম করে। আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কনফিডেন্স, ইন্টারভিউ স্কেয়ার ইজ ভেরি নর্মাল, এভরিথিং। তোমার যত নলেজটা থাকবে, রিয়েল অ্যাপ্লিকেশন করবা, রিয়েলি কাজ করবা, ইট উইল বি গো অ্যাওয়ে অটোমেটিকলি। তোমার ইন্টারভিউ শুরু হওয়ার 2 মিনিটের মধ্যে দেখবা যে এভরিথিং ইজ নর্মাল, বুঝছো? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল বি ফাইন তোমার। সো এনিওয়ে, মিটিং মিনিট, এজেন্ডা, এজেন্ডা হইলো আজকে মিটিং এ কি ডিসকাস করা হবে, ওইটা listing ওকে, of the topic that we will discuss today's meeting, that's called agenda. What are the topic we will discuss today, meeting agenda, বুঝছো? এটা করে কি, যখন তোমার মিটিং সেট আপ করা হয় না, মনে করো আগামী 2 সপ্তাহ পরে একটা মিটিং হবে,
আজকে তোমার সবারে পাঠাই দিল ইনভাইটেশন, রাইট, যে কে কে থাকবে, হুম। ওইখানে এটা ঢুকাই দেয়, লেখা দেয় ইমেলের মধ্যে যে কি কি বুঝছি বুঝছি মিটিং। এজেন্ডা নরমালি জাস্ট এজেন্ডা যেটা থাকে যে কি করা হবে কিসের পরে হুম। তারপরে দেখো ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এন্ড কনফিউজিং টার্ম ফর দ্য ইন্টারভিউ। ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, বুঝছো, জিজ্ঞেস করে হোয়াট ইজ Okay. ভেরিফিকেশন এন্ড হোয়াট ইজ ভ্যালিডেশন। ওকে ওকে, ভেরিফিকেশন হলো লিস্ট অফ দ্য থিংস দ্যাট উই নিড টু ডু। Verification list is a list of tasks, is a list of things that I will perform, I will complete. It's called verification. Validation holo actually doing it, actually doing it. Okay, validation meaning to actually do the task, complete the task. So verification is the list, validation is to do it of the task of complete the task list. সিম্পল, মনে করো সাইমা আমাকে বাজার করতে বললো গ্রোসারি, রাইট, সে আমার একটা লিস্ট দিল যে ইউ নিড টু বাই দিস, আমি লিস্ট করলাম আদা রসুন পেঁয়াজ তেল মাংস, রাইট, লিস্ট করলাম। আপনি যে বাই করলেন ভেরিফিকেশন, ভ্যালিডেশন মানে হলো আই স্টার্ট ড্রাইভিং, গো টু দ্য গ্রোসারি, বাই এভরিথিং এন্ড কাম ব্যাক, দ্যাটস ভ্যালিডেশন। ওকে, ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে ইউজার স্টোরি, ইউজার স্টোরি কি, ইউজার স্টোরি, ঠিক আছে, এই যে টেস্ট কেস পড়ছিলাম না আমরা, টেস্ট কেস, টেস্ট কেস, রাইট, টেস্ট কেস মানে কি, অ্যাপ্লিকেশনে যে জিনিসটা থাকবে ওটা হলো রিকোয়ারমেন্ট, হোয়াট দ্য অ্যাপ্লিকেশন উইল হ্যাভ, দ্যাটস কল্ড রিকোয়ারমেন্ট, রাইট, and whatever the application will have its requirement, but whatever it is there is working or not, we need to test it, that's test case na. What we will test and how we will test it, that's test case, right, what we're going to test and how we are going to do it, that's test case. User story ta hoilo how the user will use this application, how the user will use this functionality, that's user story. খেয়াল করো, user story হলো how is it is confusing if you don't understand, so try to understand, it's very important. User story, what is user story, how the user will use this application, how the user will use this functionality, that's called user story. এটা খেয়াল করো, how the user will use this application, এটার মানে কি, মনে করো আমার ডেন্টিস্টের একটা সফটওয়্যার আছে, আমি এটা এজ এ ডেন্টিস্ট, মনে করো আমি ডেন্টিস্ট, আমার একটা সফটওয়্যার আমি ইউজ করব, হাউ আই এম গোইং টু ইউজ দিস সফটওয়্যার এন্ড টু এন্ড, দ্যাটস কল ইউজার স্টোরি। মনে করো একজন পেশেন্ট আসলো, পেশেন্টের আমি input all the information, নাম ঠিকানা everything, insurance information, billing information, everything, then I'll test that patient, whatever I did to him I'm going to put it in there, what I did, root canal or cleaning, whatever I did, put it in there, send and মনে করো billing information to the company, did I receive the bill, তারপরে x-ray করছি, x-ray information, and then I like give him a মনে করো prescription, everything I put it in there, everything I saved in there. So end to end, a patient walk in and before once he leaves, all the things that I need to do I'm going to put in the software, end to end, শুরু থেকে শেষ, right, I put it in there. Now এটা হলো একটা, এটাকে বলে তোমার end to end scenario, complete scenario, বুঝছো, whole thing I'm doing, I'm starting and then finishing, right, I'm starting and then finishing. So that হলো how as a user, আমি ডেন্টিস্ট, আমি মনে করো ওয়াক ইন করার পর থেকে সমস্ত ইনফরমেশন ঢুকাইলাম, পারফর্ম করলাম, and then I'm living everything I'm doing. এটা হলো ইউজার, মানে আমি সফটওয়্যারের ইউজার কিন্তু, রাইট, আমি ইউজিং দ্য সফটওয়্যার, সো আমি ইউজার। এখন এটা হলো, এটা যদি পারফর্ম করতে চাই এন্ড টু এন্ড সিনারিও, হাউ আই এম ইউজিং দ্য সফটওয়্যার, এটা বলে ইউজার স্টোরি। এখন মনে করো তুমি ডেন্টিস্ট, আমি সফটওয়্যার বানাবো, তুমি কিন্তু আমাকে টেকনিক্যাল টার্ম অনুসারে আমাকে বলবা না হাউ টু রাইট দ্য সফটওয়্যার, তুমি কি বলবা, হাউ ইউ গোনা ইউজ দ্য সফটওয়্যার, দ্যাটস অল ইউ গোনা সে, what you will be using, how you going to use the software, that's all you're going to tell me, right? I have to come up with all this technical thing,
হাউ এম গোনা রাইট দ্য সফটওয়্যার। তুমি ডেন্টিস্ট, তুমি একটা সফটওয়্যার দরকার, আমাকে বলবা আমি এইভাবে জিনিসটা ইউজ করব, এইভাবে জিনিসটা ইউজ করতে চাই। আমি ডেভেলপার, আমার কাছে বললাম, বা আমি বিএ আমার কাছে বললাম, তখন আমি কি বলবো যে ডেন্টিস্ট ওয়ান্টস টু ইউজ দিস সফটওয়্যার ফর দিস, she wants to do this thing. এটা হলো ইউজার স্টোরি। How the user will use the application, how the user will use the software, right? সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, সিস্টেম, এগুলো কিন্তু একই কথা। সিস্টেম মানে সফটওয়্যার, সিস্টেম মানে হলো তোমার অ্যাপ্লিকেশন, এভরিথিং, প্রোগ্রাম ইজ কমন টার্ম। তো ইউজার স্টোরি হলো হাউ দ্য ইউজার উইল ইউজ দিস অ্যাপ্লিকেশন। কথাটা বুঝছো? এইটা তুমি আমাকে বললা। এখন দেখো, তুমি যখন বিএ কে বলবা, বিএ কিন্তু এইভাবে লিখবে, দ্য ইউজার উইল ইউজ দিস সফটওয়্যার টু সি অর টু ডু দিস থিং। এটা হলো ইউজার স্টোরি। এই ইউজার স্টোরি দেখে ডেভেলপার সফটওয়্যারটা বানাবে। এই ইউজার স্টোরি দেখে আমি যে টেস্টার টেস্ট করব, যে তুমি যেভাবে ইউজ করবা আমি তোমাকে দেওয়ার আগে ওই জিনিসটাই করবো, দেখি কাজ করে কিনা। এটা ঠিক, ও যে ইউজার যেভাবে করে কাজ করবে ঠিক ওইভাবে। দেখো, রিকোয়ারমেন্ট এন্ড ইউজার স্টোরি কিন্তু সিমিলার এন্ড ইটস কনফিউজিং অ্যাকচুয়ালি। কোন জায়গায় রিকোয়ারমেন্টের কথাই আসে না, রিকোয়ারমেন্ট ইউজই করে না, তারা বলে ইউজার স্টোরি। জিনিসটা বুঝছো? কোন কোম্পানিতে তারা রিকোয়ারমেন্টে যাবে না, রিকোয়ারমেন্ট কি দে ডোন্ট ইভেন নো, দে কল ইট ইউজার স্টোরি। কথাটা বুঝছো? আবার কোথাও কথা দেখো ইউজার স্টোরি এরা যায় না, এরা বলে তোমার রিকোয়ারমেন্ট। জিনিসটা বুঝছো? একটা সেকেন্ড, তারা মনে হয় ডাউনস্টারে ইয়া করেছে, একটা সেকেন্ড সময় দাও। Okay. হ্যালো, তোমরা কি টিভি চালাচ্ছ? টিভিটা একটু বন্ধ করে 10 মিনিট আমার ক্লাসটা শেষ করে নিই, কারণ ইন্টারনেট কানেকশনটা স্লো হয়ে যাচ্ছে, বুঝছো? আমি 10 মিনিট বেশি লাগবে না, 10 মিনিট। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাই, আর হ্যাঁ এখন দেখতে পাই। না, হয়েছে কি ওয়াইফাই কানেকশন তো, এরা টিভি দেখতেছিল নিচে, দে অলসো ইউজ ওয়াইফাই, ইজ দ্যাটস ওয়াই স্লো। আহারে কি যন্ত্রণা! আরে ভাই, আমরা টিভিও দেখতে পারবে না আবার। ওকে, ইউজার স্টোরি দেখো, এই কনসেপ্টটা বোঝা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবা। কারণ হলো কি, কনসেপ্ট না বুঝলে এভরিথিং উইল বি স্ক্রু। কারণ রিকোয়ারমেন্ট এন্ড ইউজার স্টোরি দে আর সেম, বেসিক্যালি দে আর এক্স্যাক্টলি সেম থিং। ওয়ান কোম্পানি সে রিকোয়ারমেন্ট, ওয়ান কোম্পানি সে ইউজার স্টোরি, বুঝছো? ইউজার স্টোরি, হাউ দ্য ইউজার উইল ইউজ দ্য অ্যাপ্লিকেশন, দ্যাটস দ্য বটম লাইন, বুঝছো? এখন যখন তোমার ক্লায়েন্ট আমাদেরকে বলবে, ক্লায়েন্ট দেখো, ক্লায়েন্ট কিন্তু বলবে হাউ হি ইজ গোয়িং টু ইউজ দ্য সফটওয়্যার অর ফাংশনালিটি। একটা সফটওয়্যার মধ্যে কিন্তু অনেক ফাংশনালিটি থাকে। কিরকম? মনে করো যে তোমার বললাম না ফাংশনালিটি বা মডিউল, মনে করো যে প্রোফাইল ইনফরমেশন ঢুকাইলে পেশেন্টের নাম ঠিকানা, একটা বিলিং ইনফরমেশন, রাইট? মানে মনে করো তোমার ইন্স্যুরেন্সের ইনফরমেশন, আর একটা হলো তোমার মনে করো প্রেসক্রিপশনের মডিউল, প্রেসক্রিপশন ঢুকাবা, আর একটা মনে করো এক্সটেনশন ইনফরমেশন ঢুকাবা, রাইট? এরকম অনেক অনেক ফাংশনালিটি থাকে, রাইট? তো হাউ দ্য ইউজার উইল ইউজ দ্য অ্যাপ্লিকেশন, দ্যাটস ইট, দ্যাটস দ্য ইউজার স্টোরি। এখন ইট কুড বি দ্য এন্ড টু এন্ড, মানে একটা কাস্টমার ঢুকার পর থেকে বের হওয়ার আগ পর্যন্ত এন্ড টু এন্ড সমস্ত কিছু করলা, এটা একটা জিনিস, রাইট? এন্ড টু এন্ড। আর একটা হলো ইচ ইন্ডিভিজুয়াল ফাংশনালিটি। মনে করো শুধু বিলিংটা দেখো, হাউ দ্য ইউজার উইল ইউজ দ্য বিলিং ইনফরমেশন, হাউ দ্য ইউজার, মনে করো ইউ ডেন্টিস্ট, মনে করো তুমি তো করবে না, তোমার যে সামনে যে লোক থাকে যে রিসিপশনে, সে করে, হাউ শি উইল ইউজ দ্য বিলিং ইনফরমেশন পার্ট, how she will use the profile information part, how she's going to use the access information part. So piece by piece, how she's going to use it. সে আইসা আমি এজ এ ডেভেলপার বা বিএ, আমি আমার কাছে বলবে আমি এটা এইভাবে ইউজ করি, আমি লিখবো, তখন আমি ঠিক ওরকম করে এটা টেস্ট করব তোমাকে দেওয়ার আগে, যেটা এইভাবে কাজ করে কিনা।
I know how she will use it, so let me test it হুম, if it's working or not, then I'll give it to you. এটা বুঝছো? The user ওকে, story basically হ্যাঁ, হলো how the user will use this application. That's it basically. ঠিক আছে? ওকে, হুম। আরিফ ভাই, হ্যাঁ, বলো। আপনার ইউজার স্টোরি অথবা ইউজ কেসটা হইতেছে ইউজার রিকোয়ারমেন্ট অনুসারে ইউজার যেভাবে করে করে ইউজ করবে ওইটা আমরা করব, রাইট? আমরা তো ওটা আমরা আগে টেস্ট করব, করবো না, সেই জিনিস আমার করতে হবে তো। আমরা আগে টেস্ট করব, আমরা টেস্ট করব, এটাই হইতেছে ইউজার স্টোরি। রাইট, রাইট। এখন দেখো, হ্যাঁ, দ্যাটস ইট। এখন দেখো ইউজার স্টোরি, খেয়াল করো, ইউজার স্টোরিটা হলো ব্রডার সেন্স। ওইখান থেকে তুমি পিস বাই পিস ভাগ করো ইউজ কেস হিসাবে। মনে করো, তুমি খেয়াল করো, একটা জিনিস তো অনেকভাবে করা যায় না। একটা জিনিস মনে করো, তোমার এই যে সামনে যে মেয়েটা যে রিসিপশনিস্ট, সে বললো আমি পেশেন্টের বিলিং ইনফরমেশন প্রিন্ট করতে চাই। I have to give a print out of the patient billing information to the patient before she leaves. বললো প্রিন্টিং, তা প্রিন্টিং একটা ফাংশনালিটি। এখন প্রিন্টিং কিন্তু অনেকভাবে করা যায়। প্রিন্টিং তুমি কি মাইক্রোসফট ওয়ার্ডে চাও, নাকি পিডিএফ এ চাও, নাকি ইমেল করে চাও? খেয়াল করো, আবার প্রিন্ট করবে কি কন্ট্রোল পি দিয়া, নাকি ফাইলে যাইয়া? একটা জিনিস তুমি অনেকভাবে করতেছো। তুমি ইউজার যে রিসিপশনে, সে বলবে যে আই ওয়ান্ট টু প্রিন্ট দ্য বিলিং ইনফরমেশন, দ্যাটস অল শি ইজ গোনা সে, ডান, আই ওয়ান্ট টু প্রিন্ট ইট। I have to decide and think how she is going to print, how many ways. So এই যে different way তে তুমি করবা না, that's all individual use case. I want to print as a PDF is a use case. I want to print in Microsoft Word is a use case. I want to email you is a use case. I want to control P and print it is a use case. I want to go file and then print is a use case. So all the different way that you can do the same thing is called a use case. মানে প্রত্যেকটা জিনিসের মানে রিকোয়ারমেন্ট আন্দাজে যেটা যেটা আমার একটা একটা করে করতে হবে প্রত্যেক ইউজ। রাইট। মনে করো আমি তোমারে বললাম জিনিসটা, মনে করো আমি জ্যাকসনে থাকি, আমি মনে করো এখানে খুব সিম্পল, আমি জ্যাকসনে যে বাজার করব, এটা আমার ইউজার স্টোরি। আই ওয়ান্ট টু গো জ্যাকসনে এন্ড ডু শপিং, দ্যাটস ইট। নাও হাউ মেনি ওয়েজ আই ক্যান ডু ইট? I can walk, I can take train, I can call Uber, I can drive myself, right? All this way I can go there and do my shopping, and all the different way, which I can go, mone koro, this store first and that store second and that store first, other store second, all the different way that I can do the same thing as the individual use case. কারণ কি, এই রিসেপশনিস্ট না এইভাবে করলো, আরেকটা রিসেপশনিস্ট আরেকভাবে করতে পারে। একটা সফটওয়্যার তো তুমি শুধু একজনের জন্য লিখবে না, ইজ আ জেনেরিক ফর্ম, রাইট? এনিবডি ক্যান ইউজ ইট। সো how the user will use it is a user story. How many ways you can do it? Let's test every single way that can be done. There's a use case, individual use case. ওকে, Okay. শান্তা, আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ? ওকে আরিফ ভাই, শোনো, এখন কথা হইলো, কালকে তো সকাল তুমি এ করো শান্তা, কালকে সকাল 10টা শুরু করো, একটু ঘুমাই নাও, হ্যাঁ? দ্যাটস ফাইন, আমি বাসায় আসতে অসুবিধা নেই। আমারও মানে বলতে তুমি যেহেতু রাত্রে ওষুধ খেয়ে ঘুমাও, বাইরে হবে না তো? হ্যাঁ স্যার কয়েকদিন পর আমার মাইন্ড দিবে বলে এটার জন্য 10টা আবার পুরো 12টা হবে না, 10টা থেকে 12টা করালাম তো, 12টার সময় 10টা থেকে 12টা এটা করো, এক নাম্বার। আর একটা হইলো আর নেক্সট উইকডেজ এ করবো না, তখন উইকডেজ এর কি প্ল্যান? নেক্সট উইকডেজ এর কোনো দাওয়াত আছে বা যাওয়া আসা এরকম কিছু আছে? এখন পর্যন্ত আমার মাথায় কিছু তাহলে হইলে তো আমি তাহলে মানডেতে 8টার সময়, এটা অ্যাজ অফ নাও ধরে রাখো। এই মানডে মানে পরশুদিন। কোনো প্ল্যান আছে? পরশুদিন মনে হয় উনি ছুটি নিবে। ওকে, তাহলে মঙ্গলবারে। ওকে, মঙ্গলবারে হ্যাঁ, মান্নাতে আমার প্ল্যান আছে অ্যাকচুয়ালি, ওয়াফরিন স্কুলে যেতে হবে, প্ল্যান আছে। অফিস স্কুলে যেতে হবে, ওয়াফরিন যে এই সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হবে, ওর সবকিছু নিয়ে যেতে হবে। কোথায় স্কুল? কোথায়? এই আমার বাসার সামনে 2 ব্লক, ও তাই, 1.5 ব্লক।
হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে মঙ্গলবারে প্রিকেতে যাবে। ও মঙ্গলবারে ওই তোমার মঙ্গলবারে 8টায় ওকে, যদি কোনো প্ল্যান হয় আমাকে জানাই দেবো ডু ইট ডিফারেন্ট। আমি তো আপনার জানাবো, যদি বাই চান্স উল্টা পাল্টা হয় আমি আপনার জানাবো হ্যাঁ সমস্যা অ্যাজ অফ নাও মঙ্গলবারে 2টায় ধরে রেখো অ্যাজ অফ নাও। ওকে। আমি কি বলি 2টায়? কয়টা? 8টায়। 8টায় বুঝছি অ্যাজ অফ বুঝছি। নাও ওকে 8টায় মঙ্গলবারে, আনলেস ইউ হ্যাভ সাম আদার প্ল্যান, তখন যদি প্ল্যান হয় আমাকে জানাও, দেন